প্রিন্সিপাল স্যার বলেছেন আজকে নাকি নতুন ইংলিশ ম্যাডাম আসবে, শুনলাম এসেছে, কিন্তু এখনও দেখিনি। ভাবলাম এমনি দেখা করব, কিন্তু পরে ভাবলাম ক্লাসে তো এমনিতেই আসবে, তখন দেখা এবং পরিচয় জানা যাবে। বন্ধুরা সবাই মিলে আড্ডা দিচ্ছি, ম্যাডামকে নিয়ে কথা চলছে, কেমন হবে, হট নাকি দেখতে, আরও কত কি। ফ্রেন্ডরা বসে থাকলে যা যা আরও কথা হয় আর কি, বুঝতেই পারছেন। 5 জন ফ্রেন্ড, রকি, সাজিদ, নীলা, রুহি আর আমি, এই 5 জন। আমি আকাশ আহমেদ নীল, জানেন তো। ম্যাডাম দেখতে সুন্দর হলে তো মজাই মজা, যেভাবেই হোক পটাতেই হবে। আহা শোনা গো আমার, তুই ভাবলি কি করে যে তোর মতো পেলে বইয়ের জালে ম্যাডাম আটকাবে? তবে দেখ দেখ পটে কিনা, শুধু ওয়েট কর। তুই এমনভাবে চুপ করে আছিস কেন? তোর কোনো বক্তব্য মন্তব্য নেই? আগে দেখি, তারপর না হয় ভেবে দেখবো। তাই নাকি? আচ্ছা দেখি, পছন্দ হলে কি করি। আমি অনেক কিছুই পারি, এমনভাবে কথা বলতে থাকলাম। বেশ কিছুক্ষণ পরে ক্লাসে চলে এলাম, তারপর ক্লাস করতে লাগলাম। এমনভাবে কয়েকটা ক্লাস করার পর যখন ইংরেজি স্যারের ক্লাসের টাইম এলো, তখন আমাদের আগের ইংরেজি স্যার এবং একটা মেয়ে এলো। মেয়েটাকে দেখে যেন আমি আকাশ থেকে পড়লাম। এটা কি আমি ঠিক দেখছি? রকির দিকে অবাক হয়ে তাকালাম, রকিও আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এটা কেমন হলো? এটা কি আমাদের ইংলিশ ম্যাম? মনে তো হচ্ছে ইরা আপু আমাদের ইংলিশ ম্যাম। মনে তো হচ্ছে। আচ্ছা যাই হোক, স্যার কি বলছে সেটা শোন। স্যার বলছেন, ডিয়ার স্টুডেন্ট, উনি হচ্ছে তোমাদের নতুন ইংরেজি ম্যাম, নাম ঈশ্বর জাহান ইরা। আজ থেকে ইরা তোমাদের ক্লাসটা নিবে। একসময় ইরা আমাদের কলেজের একজন প্রিয় ছাত্রী ছিল। আর শোনো, ম্যামের সাথে একদম দুষ্টমি করবা না, ম্যামের সাথে ভালো ব্যবহার করবা। ইরা, তুমি সবার সাথে পরিচিত হয়ে নাও, আমি যাই। স্যার এসব বলে চলে গেল। আমি আর রকি একে অপরের দিকে তাকাচ্ছি। ভাই, শেষ পর্যন্ত এটাই হবার ছিল। সেটাই তো দেখছি। কি রে, তোরা দুজনে এমনভাবে কি কথা বলছিস? ম্যাডাম কিন্তু দেখতে অনেক সুন্দর আছে, চেহারা দেখে বোঝা যাচ্ছে। ছোট ছোট দুটি চোখ, আহা কি মায়া আছে চোখের ভিতরে। আর গালে টোলও পড়ে। ভাই, প্রথম দেখাতে ক্র্যাশ খেয়েছি। আহারে, তাহলে বাস খাবি তাড়াতাড়ি। কেন কেন? ওয়েট কর, মালুম পাবি। তোদের কথা ঠিক বুঝতে পারছিস না। আর দেখ কেমন করে যেন এদিকেই তাকাচ্ছে। দেখিস না, চুপ করে যা, কপালে দুঃখ থাকতে পারে। কথা বলতে বলতে দেখি ম্যাডাম আমাদের দিকে আসছে। এরে সেরেছে, এদিকে কেন আসে? আমি চুপ করে থাকলাম। আমার দেখা দেখি রকি আর সাজিদও চুপ করে গেল। ম্যাডাম এসেই রাগান্বিত কণ্ঠে বলল, এই 3 জনে দাঁড়াও। ম্যামের কথা শুনে ম্যামের দিকে তাকালাম, আবারও রেগে বলল, কি হলো? তোমাদের দাঁড়াতে বলছি না? চুপচাপ বাধ্যচারের মতো দাঁড়িয়ে গেলাম। বুঝলাম না এত রেগে যাবার কারণ কি, আমাদের অপরাধ কি, কেন দাঁড় করালেন? কি অপরাধ? যখন থেকে এসেছি তখন থেকেই দেখছি 3 জনের মধ্যে কথা বলা বলি হচ্ছে। সমস্যা কি তোমাদের? এটার জন্য আমাদের দাঁড় করানো ঠিক হয়নি। আমরা তো শুধু আপনার বিষয়ে বলছিলাম। চুপ! আর তোমার কাছ থেকে শিখতে হবে কোনটা ভুল আর কোনটা ঠিক। আর আমার বিষয়ে কি বলছিলা শুনি? এটাই বলা বলি হচ্ছিল যে আপনি অনেক সুন্দর, আর আপনার গালে অনেক সুন্দর টোল পড়ে, আপনার চোখগুলো অনেক সুন্দর। আচ্ছা বলেন, কারো প্রশংসা করা কি অপরাধ বলেন? আর আপনি কি দেখতে খারাপ নাকি বলেন? যদি হয়ে থাকে তাহলে আমাদের জন্য শাস্তি ঠিক আছে। আমার কথা শুনে ড্যাব ড্যাব করে ম্যাম তাকিয়ে আছে। ফেসের উপর থেকে রাগের রেখাটাও কেটে গেছে। তারপর বিড়বিড় করে বললেন, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। আচ্ছা, এইবারের মতো বসো। এর পরের বার থেকে যেন এমন না হয়, হলে কিন্তু শাস্তি পেতে হবে। 3 জনে বসে পড়লাম। তারপর সবার পরিচয় নিয়ে হালকার উপর গর্জেস করে ক্লাস করে চলে গেল। তারপর একে একে সব ক্লাস শেষ হলো। ক্লাস শেষ করে বন্ধুরা মিলে হাঁটছি।
বাসায় যাব, দেখি গেটের সামনে ম্যাম দাঁড়িয়ে আছে। গেটের সামনে আসতেই সাজিদ বলল, ম্যাডাম, আপনি এখানে দাঁড়িয়ে যে কারোর জন্য কি অপেক্ষা করছেন, না রিক্সা পাচ্ছেন না? রিক্সা না পেলে কি ম্যাম কি তুই রিক্সা চালিয়ে বাসা রেখে আসবি নাকি? ঢঙের কথা শুনতে পারলেই হলো। ম্যাডাম যদি রাজি থাকে তাহলে দিয়ে যেতেই পারি। তোমরা এমনভাবে বিড়বিড় করে কি বলছো? না ম্যাম, কিছু না। রিক্সা ডেকে দেওয়া লাগবে নাকি? আকাশ, তুমি বাইক নিয়ে আসোনি? ম্যামের কথা শুনে রকিবাদের সবাই যেন কেমন করে তাকাচ্ছে। বুঝলাম না, এমনভাবে তাকানোর কি আছে? কী হলো? এমনভাবে তাকানোর কি কারণ? কি হলো? সবাই ওর দিকে এমনভাবে তাকাচ্ছ কেন? হয়তো ভাবছো প্রথম দিনেই ওকে চিনলাম কিভাবে, তারপর ওর বাইক আছে কিনা জিজ্ঞেস করছি, তারপর বাইকে যেতে চাচ্ছি কেন, তাই তো? ওটাই ভাবছি ম্যাম, আপনি কি আকাশের কাজিন? না, তেমন কিছু না, তবে আমি তার আফুর ফ্রেন্ড। ফ্রেন্ড বলতে বেস্ট ফ্রেন্ড। আচ্ছা যা, আচ্ছা তাই যাই হোক, তুমি বাইক নিয়ে আসছো না আসোনি? জি না, বাইক নিয়ে আসিনি। কেন, রিক্সা পাচ্ছেন না? বাইরে তো অনেক রিক্সা আছে। এত কথা কেন বলছো? আচ্ছা হেঁটে যাবো নাকি রিক্সায়? বন্ধুরা আছে তাই কিছু বলতে পারছি না, না হলে এতক্ষণে বুঝিয়ে দিতাম। আমার সাথে এমনভাবে রেগে কথা বললে কি হয়? রকি, একটা রিক্সা ডেকে নিয়ে আয় তো। ডাকতে হবে কেন? বাইরে গেলেই তো পেয়ে যাবেন। না, তোকে কোলে করে বাইরে দিয়ে আসতে বলছে। মনে হচ্ছে রকির কথাটা ম্যাম শুনতে পেয়েছে, তাই কেমন করে যেন তাকালো। ম্যাম আর কিছু না বলে হাঁটতে লাগলো। ম্যাম যেতেই সাজিদ বলল, তোরা দুজনে ম্যাডামের সাথে এমন ব্যবহার করলি কেন? আরে তেমন কিছুই না, মানুষকে যেমন দেখা যায় তেমন নাও হতে পারে। আর ওইসব বাদ দিয়ে চল হাঁটতে হাঁটতে যাই। কিছু তো একটা গন্ডগোল আছে, বল কি হয়েছে? আরে তেমন কিছু না, 2 বছর আগের কথা। প্রপোজ করেছিলাম, যখন রাজি হচ্ছিল না, চলে যাচ্ছিল, তখন হাত ধরে বাধা দিয়েছিলাম। তাই অনেক কথা শুনিয়েছিল এবং একটা থাপ্পড়ও দিয়েছিল আর আপুকে বলে দিয়েছিল। তারপর আপু তো মেরেছিল, সাথে আব্বুও অনেক কেলানি দিয়েছিল। তারপর থেকে আর কখনো সামনে যায়নি, দেখিও নি, আর আমাদের বাসায়ও যায়নি। বুঝলাম। আচ্ছা, যা হয়েছে হয়েছে, এখন সেসব বাদ দি, রেস্টুরেন্টে চল, খাওয়াবি। খাওয়াবো মানে? কি জন্য খাওয়াবো? এই যে তোর একটা এক্স আছে, সেই খুশিতে। তবে রে ডাইনি, নীলাকে তাড়া করতে শুরু করলাম। দেখলাম ম্যাম দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। ওদিকে কে ধ্যান দেই। একটু এগিয়ে দাঁড়িয়ে পড়লাম। আরে দাঁড়া দাঁড়া, তোকে আর কিছু বলবো না। সত্যি তো? আরে ভাই সত্যি সত্যি। আচ্ছা চল এবার যাওয়া যাক। রকি আর রুহি আসতেই কথা বলতে বলতে চলে এলাম। ওরা ওদের বাসার দিকে যাবার রাস্তা আসতেই চলে গেল। আমি শুধু একাই হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। আমার যেতে লাগবে আরও 5 মিনিট মতো, তারপর বাসায় চলে আসলাম। দেখি আপু আজকে বাসায় আছে। কী রে আপু, আজকে বাসায়? অফিসে যাসনি? গেছিলাম, শরীরের অবস্থা ভালো না, তাই চলে আসছি। কেন, তোর কি হয়েছে? এমনিতে শরীরটা কেমন যেন করছে। বুঝেছি, দুলাভাই লাগবে। আম্মু ছেলে খুঁজো, বিয়ে দিয়ে দিতে হবে। সময় নিয়ে নিয়ে তো অনেক দিন পার করলো, এবার তো বিয়ে দাও। আর কতদিন এ বাসায় থাকবে? আমি আর আমার বাসায় ওকে রাখবো না। তোর কেন মাথা খারাপ হচ্ছে? আমি কোথাও যাব না। আর এই বাসে কি তোর একার নাকি? এই বাসা আমার একার। তাড়াতাড়ি বিয়ে শাদী করে এ বাসা থেকে বিদায় হতো। জি। তারপর ওখান থেকে রুমে চলে এলাম। রুমে এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে এলাম খেতে। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। বিকেলে কথা বলার আওয়াজে ঘুম ভাঙলো। ঘুম থেকে বেরিয়ে এসে দেখি ইরাপু, আপু আর আম্মু কথা বলছে। বুঝলাম না এতদিন পর কোথা থেকে এলো, আর আমাদের বাসায় বা কেন আসলো। তা যে জন্য এসে থাকুক, তাতে আমার কি। আবার রুমে গিয়ে ফ্রেশ হয়ে এলাম। তারপর বাইরে যাবার জন্য রেডি হয়ে বাইকের চাবি ঘুরাতে ঘুরাতে রুম থেকে বেরিয়ে এলাম। ড্রয়িং রুমে আসতেই আপু বলল, কোথায় যাবি? নতুন করে জিজ্ঞেস করার কি আছে? তুই জানিস না এই সময়ে কোথায় যাই?
আচ্ছা, ইরাকে ওদের বাসায় ড্রপ করে দিয়ে তুই না হয় তোর আড্ডায় জায়গাতে যাস। ওদিকে যেতে পারবো না, আর আমার কাজ আছে। ওদিকে গেলে আমার দেরি হয়ে যাবে। আমার কথা শুনলি না তো? ঠিক আছে, সমস্যা নাই। আমার কাছে আর হাত খরচের টাকা চেয়ে দেখিস শুধু। আমাকে কেন নিয়ে যেতে হবে বলতো? সব রিক্সাওয়ালাদের উপর কি ঠাড়া পড়েছে? আমিও নিয়ে যাব না। আর বলছি তো, কাজ আছে। ওদিকে গেলে আমার দেরি হয়ে যাবে। বাদ দে তো, তুমি তোমার কাছে যাও। ম্যামের প্রত্যুত্তর না দিয়ে বাসা থেকে বাইক নিয়ে বেরিয়ে গেলাম। তারপর আন্ডার জায়গাতে চলে এলাম। তিনজনে বসে আছি। কিরে ভাই, ম্যামের সাথে প্রেম করবি না? না থাক, তুই কর, তোর জিনিস আমার লাগবে না। ওই শালা, আমার জিনিস মানে কি? আমার কেউ না। যখন ভালোবাসতাম তখন বাসতাম, এখন এগুলো কিছুই নেই। আই অ্যাম ভেরি ভেরি সিঙ্গেল। তারপর এভাবে আড্ডা দিয়ে ঘুরতে বের হলাম। ঘুরতে ঘুরতে অনেক রাত হলো, আর এর থেকে বেশি রাত করলে বাপের কাছে মোর কেলানি খাওয়া লাগবে। তাই দেরি না করে বাসার দিকে যাচ্ছি। সামনে দেখি কিছু ছেলে একটা মেয়ের পিছু নিয়েছে আর বিভিন্নভাবে শরীর স্পর্শ করার চেষ্টা করছে। চল তো ওই শালাদের কিছু একটা করি। কেমন মেয়ে মানুষ পেয়ে নোংরামি শুরু করছে। তিনজনে বাইক নিয়ে মেয়েটার সামনে বাইক দাঁড় করালাম। মেয়েটার দিকে তাকিয়ে রকিয়ার সাজিদার দিকে তাকালাম। ম্যাম, আপনি এত রাতে এইদিকে? আমরা নামতেই ওরা উল্টো দিকে দৌড় দিতে শুরু করলো। বাইক ঘোরা, ওদের একটা শিক্ষা দিয়ে আসি। আবার তিনজনে বাইক ঘুরিয়ে ওদের সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর নেমে উড়াধুরা মারতে শুরু করলাম। ওদের ভিতর থেকে একজন ফোন বের করে দিল। হয়তো ম্যামের ফোন নিয়ে নিয়েছিল। ইচ্ছেমতো চারজনকে কালানি দিয়ে ম্যামের ওখানে এলাম। দেখি এখন ওখানেই দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। ম্যামের দিকে ফোন এগিয়ে দিয়ে বললাম, এই নেন আপনার ফোন। সাজিদ, তুই তোর বাইকে করে ম্যামকে ওনার বাসায় ড্রপ করে দিস। আমি পারবো না, তুই করে দে। আরে ভাই, তুই দে না, আমার বাইকে বেশি তেল নেই। তুই না তখন ফুল করলি? মিথ্যা না বলে তুই রেখে আয়। আর আমি ম্যামের বাসা চিনি না। কাউকে যাওয়া লাগবে না, আমি একা একা যেতে পারবো। ম্যাম হাঁটতে লাগলো। তিনজনে ওভাবেই দাঁড়িয়ে থাকলাম। আচ্ছা, তার থেকে বরং পিছনে পিছনে আস্তে আস্তে বাইক চালিয়ে চল। দেখলাম সাজিদ রকির কানে কানে কি যেন বলছে। তারপর বলা শেষ হলে বলল, আচ্ছা ঠিক আছে, চল। তারপর আস্তে আস্তে বাইক চালাতে লাগলাম। এর ভিতরে ম্যাম অনেক দূর এগিয়ে গেছেন। হঠাৎ করেই দুজনে জোরে বাইক টান দিয়ে চলে গেল। এটা কেমন হলো? তোদের আমি দেখে নিব, এ বলে দিলাম। দূর, এমনভাবে যাওয়া যায় নাকি? একটু টান দিয়ে ম্যামের সামনে দাঁড় করিয়ে বললাম, নেন ওঠেন। ওদের তো আমি আগামীকাল কলেজে দেখে নিব। শালা বাইক। ছি, কি সব গালি দাও? আপনি কি উঠবেন? আমার কথা শুনে ম্যাম উঠে বসে কাঁধে হাত রাখলো। আপনি আমার কাঁধে হাত রাখলেন যে? পড়ে যাব না? আচ্ছা ঠিক আছে, যেমনভাবে বসে আছেন ওভাবেই বসে থাকবেন। আর কিছু না বলে বাইক চালাতে লাগলাম। কিচ্ছু কি বলতে পারি? আমি কি আপনার মুখে টেপ দিয়ে রেখেছি বা ধরে রেখেছি? যেমনভাবে পারমিশন নিচ্ছেন বলেন, কি বলবেন? এমনভাবে বাঁকা বাঁকা কথা কথা বলছো কেন? কোথায় বলে বলেন, না হলে চুপ থাকেন। তুমি এখনো আমার উপর রাগ করে আছো? কি জন্য আপনার উপর রেগে থাকবো? যদি রাগ করে না থাকো তাহলে আমার সাথে এমনভাবে কথা বলছো কেন? এমন তো না যে আমি তোমার অপরিচিত বা আজকেই প্রথম দেখছো। আমি আপনার উপর রাগ করে নেই, আর কেনই বা আপনার উপর রাগ করে থাকবো? আর পুরনো জিনিস বেশি দিন মনে রাখি না। তখন না হয় আবেগে পড়ে ওইসব বলে দিয়েছিলাম। তাহলে সকাল থেকে আমার সাথে এমন আচরণ করলা কেন? এমনিতেই। এমনিতেই কেউ কখনো এমন তো করে না। কারণ তো অবশ্যই আছে, কারণটা বলো। আর না হলে তুমি আমার সাথে এমন করবা না। আপনার কি কিছু হয়েছে? আমার সাথে কথা বলতে আসতে হবে কেন? আর আমি এমনভাবে চললে বা আপনার কি?
আমার তো মনে হচ্ছে না এগুলোতে আপনার কোনো সমস্যা হওয়ার কথা। আপনি আবার আমাকে ভালোবেসে ফেললেন নাকি? তাও আবার 2 বছর পর। আমার কথা শুনে ম্যাম চুপ করে আছে। দেখেন ম্যাম, যদি অমন হয়ে থাকে তাহলে আমি সরি। আরে ধুর, তেমন কিছু না। এমনিতে ওই ব্যবহার করছিলাম, তাই অনেক খারাপ লাগছিল। রুহি কি তোমার গার্লফ্রেন্ড? হঠাৎ এমন মনে হবার কারণ কি? আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আর এগুলো এখন পছন্দ করি না। আই হেট লাভ। ভালোবাসাকে ঘৃণা করার কারণ কি? ও, আপনি দেখি অনেক প্রশ্ন করছেন। এমনিতে আমার পছন্দ না। তোমার কলেজের ম্যাম বলে কথা, প্রশ্ন তো অবশ্যই করব। কোনো পছন্দ আছে না সেটা বলো। এমনিতে মানে এমনিতেই। আচ্ছা নামেন, আপনার বাসায় চলে আসছি। তুমিও নামো, ডিনার করে তারপর যাবা। এসো। না, যাব না। আচ্ছা থাকেন। দেখলাম আন্টি বাইরে এলো, দেখে সালাম দিলাম। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, ভেতরে এসো। না আন্টি, কোনোদিন আসবো, এখন যেতে হবে। না আসলে কিন্তু কষ্ট পাবো। ওই 2 বছর আগে এসেছো, তারপর কি হয়েছে আর আসোনি? বাহ, সব জায়গায় দেখছি ইমোশনাল ব্ল্যাকমেল করছে। আচ্ছা ঠিক আছে আন্টি, আসছি। তারপর বাইক এক সাইডে করে বাসার ভিতরে এলাম। ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি আপু ফোন দিয়েছে। ফোন রিসিভ করে বললাম, আর একটু দেরি হবে, হিরাপুদের বাসায় আছি। এসে বলছি কি হয়েছে, আর আন্টি এখন না খাইয়ে ছাড়বে না। আপু ওকে বলে ফোন রেখে দিল। যাও, ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে আসো। মাথা নাড়িয়ে উঠে ওনাদের ওয়াশরুমে গেলাম। আগে থেকে এগুলো চেনা আছে, তাই সমস্যা হলো না চিনতে। ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে বের হতে দেখি ম্যাম একটা তোয়ালে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমার দিকে তোয়ালে এগিয়ে দিয়ে বলল, নাও, এটাই হাত মুখ মুছে নাও। জি। আমি তোয়ালে নিয়ে হাত মুখ মুছে ওনাকে দিয়ে টেবিলে বসলাম। আন্টি খাবার দিল, তাই খেতে থাকলাম। ইসরে কি ঝাল! হঠাৎ করেই ম্যাম আমার প্লেটে লেবু দিলেন। বাহ, দেখি এখনও মনে রেখেছে যে ঝাল খায় না। তোমার আপু মেসেজ করে বললো তুমি ঝাল খেতে পারো না। ও, তারপর খেতে লাগলাম। ম্যাম পাশের চেয়ার টেনে খেতে বসলেন। তারপর খাওয়া শেষ হতেই বললাম, আন্টি আমি তাহলে আজকে আসি। ওকে যাও, আবার আসবে কিন্তু। জি। তারপর মাথা নেড়ে বাসা থেকে বেরিয়ে বাসায় চলে এলাম। কলিং বেল দিতেই আপু এসে দরজা খুলে দিল। জানি এখন কি বলবে। তখন এত করে বললাম যেতে, কিন্তু গেলি না। আর এখন ওদের বাসা থেকে একেবারে খাওয়া দাওয়া করে আসছিস। কি হয়েছে কি বলতো? শোন তাহলে। তারপর আপুকে সব কিছু বললাম। বুঝেছো এবার? সব শোনার পর বলল, ভালো আছিস? আচ্ছা তাহলে রুমে যা। ওখান থেকে রুমে এসে চেঞ্জ করে শুয়ে আছি। ফোনটা চার্জে দিয়ে পড়ার টেবিলে বসলাম। হঠাৎ করেই আপু এসে বলল, তোকে পুলিশ ধরতে এসেছে, তুই কোথায় কি করেছিস? কি? আমি আবার কোথায় কি করলাম? আমি তো কিছুই করিনি। বলতে বলতে পুলিশ আমার রুমে এসে ধরে নিয়ে টানতে টানতে রুম থেকে বের করে নিয়ে এলো। আমার ছেলের অপরাধ কি? ধরে নিয়ে যাচ্ছেন কেন? আপনার ছেলে আর ওর বন্ধুদের উপর অভিযোগ আছে, ওরা মারামারি করেছে, আর একটা ছেলের অবস্থাও অনেক খারাপ, এখন হাসপাতালে ভর্তি আছে। আমরা তো শুধু ইরাপুকে বখারেদের থেকে বাঁচিয়ে ওদেরকে মেরেছি, কিন্তু এতটাও কাউকে মারিনি যে ওদের হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। অত কিছু জানি না, এখন পুলিশ স্টেশনে যাওয়া লাগবে, আর সিসি ক্যামেরায় তোমাদের মারামারি ভিডিও ফুটেজ আছে। আপু আমাকে বাঁচা, আমরা নির্দোষ। আমরা কাউকে এতটাও বাজেভাবে মারিনি যে হাসপাতালে কাউকে যেতে হবে। পুলিশ টানতে টানতে বাসার বাইরে নিয়ে এলো। এসে দেখি সব পাড়া প্রতিবেশী সব উপস্থিত, সব কানাঘোষা করছে। এসে গাড়িতে উঠিয়ে দিল। দেখি রকি সাজিত আছে। এই কোন ঝামেলায় পড়লাম বলতো? কারো উপকার করতে গেলে যে বাস খেতে হয়, আজকে মালুম পেলাম। আমরা তো এমন বাজেভাবে কাউকে মারিনি যে কেউ হাসপাতালে যাবে। আমিও তো সেটাই বুঝতে পারছি না, কি থেকে কি হলো বুঝতে পারছি না। ওইদিকে
আপু ইরাপুকে ফোন দিচ্ছে, অনেকক্ষণ থেকেই ফোন দিচ্ছে কিন্তু রিসিভ করছে না। ইরাপুকে না পেয়ে আন্টির নাম্বারে ফোন দিল। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো। রিসিভ করেই বলল, হ্যাঁ বলো, কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে নাকি? আকাশ এখনো বাসায় যায়নি? আন্টি, আপনার মেয়েকে বখাটেদের থেকে বাঁচাতে গিয়ে ও আর ওর বন্ধুরা ফেসে গেছে। পুলিশ ওদের ধরে নিয়ে গেল। ইরাকে অনেকক্ষণ থেকে ফোন দিচ্ছি কিন্তু রিসিভ করছে না। যদি কেস বা চালান করে দেয় তখন অনেক বড় সমস্যা হয়ে যাবে, ওদের ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। আর বোঝেন তো পুলিশ কেমন। ওকে, এখনই ডেকে দিচ্ছি, আর অত চাপ নিও না। হিয়ার মামাকে দিয়ে কিছু একটা ব্যবস্থা করাচ্ছি। সব কিছু তাড়াতাড়ি করেন আন্টি। ফোন করছি আর আমি আর হাব্বু আপনাদের বাসায় আসছি। আপু ফোন কেটে দেই। আন্টি ফোন রাখতেই আঙ্কেল জিজ্ঞেস করতেই সব কিছু বলে। তারপর ইরাপুর রুমে গিয়ে ওকে ধাক্কা দিয়ে উঠতে বলে। আন্টির এমন ধাক্কা আর ওর ডাক শুনে তাড়াতাড়ি উঠে বসে। তারপর রাগী গলায় বলতে থাকে, এমনভাবে ঘুম থেকে ওঠানোর মানে কি? আকাশ আর ওর বন্ধুদের কি পুলিশে ধরে নিয়ে গেছে। বখাটেদের থেকে নাকি তোকে বাঁচিয়েছে। কি কি বলছো এসব? কিন্তু পুলিশ ওদের ধরে নিয়ে যাবে কেন? আমিও তো বিস্তারিত জানি না। এখন কি করবে তাড়াতাড়ি করো। কিছুক্ষণ পর আপু আর আব্বু ইরাপুদের বাসায় গেল আর আমাদের থানায় নিয়ে আসলো। শালা কি থেকে কি হলো বুঝতে পারছি না। তিনজনে একে অপরের দিকে তাকাচ্ছি। জীবনটা তেজপাতা হয়ে গেল। যত সমস্যা ওই মেয়ের জন্যই হচ্ছে। 1.5 ঘন্টা পরে ইরাপুর আব্বু, ইরাপু আর ওনার মামা। ওনার মামা একজন উকিল। এই নিন, আর আরও একটা ভিডিও ফুটেজ। ওরা আমাকে উত্ত্যক্ত করছিল, তার সিসিটিভি ফুটেজ। আর উকিল নোটিশ আছে যে এই নেন, আর ওদের ছাড়েন। আর ভালোভাবে তদন্ত করে দেখেন ওদের এমন অবস্থা কিভাবে হলো। পুলিশ কনস্টেবলকে ইশারা করতেই আমাদের ছেড়ে দেই। আমরা বের হতেই আপু আর আব্বু এলো। ধন্যবাদ আপু। হে কোন ঝামেলায় ফেসে গেছিলাম বুঝতে পারিনি। ধন্যবাদ কেন দিচ্ছ? তোমরা দুজনে তো আমার ভাই। আচ্ছা বাসায় চলো, তোমার মা বাবা কত চিন্তা করছে। তারপর সবাই বাসায় চলে আসলাম। ম্যাম আর ওনার আব্বু রকিয়ার সাজিদের বাসায় দিয়ে ওদের বাসার লোকজনকে সব কিছু বলে। তারপর আমি বাসায় আসতেই জোরে ধরে আম্মু কান্না করে দিল। আরে কান্না করছো কেন? কি এমন হয়েছে যে কান্না করতে হবে? তুই বুঝবে না। আচ্ছা ফ্রেশ হয়ে ঘুমিয়ে যা, অনেক রাত হয়েছে, অনেক ধকল গেল। তারপর ফ্রেশ হয়ে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি সকাল 10টা বাজে। এই রে, কেউ আজকে ডাকিনি। দূর, আজকের কলেজে যাওয়া হলো না। তারপর উঠে ফ্রেশ হয়ে খেতে এলাম। আম্মু খাবার দাও। আর ডাকুনি কেন? আজকে কলেজে যাওয়া হলো না। এমনিতেই ডাকিনি, খাবার দিচ্ছি, খেয়ে আমাকে উদ্ধার কর। তারপর আম্মু খাবার দিতেই খেতে শুরু করলাম। খাচ্ছি। তখন আম্মু বলল, তোর আব্বুর জন্য ছেলে দেখছে। এখন দেখি ওই রকম হলে বিয়েটা দিয়ে দিব, বিকেলে ছেলে পক্ষ আসবে। ও আচ্ছা, দেখো সেরকম যদি হয়ে থাকে। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে একে একে দুজনকে ফোন দিলাম। দুজনের কেউ আজকে কলেজে যায়নি, তাই আমরা তিনজনে যেখানে গিয়ে আড্ডা দিয়ে থাকি সেখানে আড্ডা দিয়ে চলে এলাম। তারপর আড্ডা দিয়ে দুপুরে বাসায় এসে গোসল করে নামাজ পড়ে এসে খেতে বসলাম। খেতে খেতে আম্মু বলল যেন বিকেলে কোথাও না যাই, কারণটা হচ্ছে আপুর জন্য। তারপর খাওয়া শেষ করে রুমে এসে দিলাম ঘুম। বিকেলে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি ছেলেপক্ষের লোকজন এসেছে। আমি যেতেই আব্বু ওনাদের সাথে পরিচয় করে দিল। তারপর একটা চেয়ারে বসতে যাব, তখন আম্মু ইশারা করে বলল যেন আপুকে নিয়ে আসি। তাই উঠে আপু রুমে যেতে যাব, তখন কেউ রুম থেকে বের হচ্ছিল। তখন ঘটলো 2 ইনসিডেন্ট। না মানে ধাক্কা। এই কে রে? চোখ থাকতে অন্ধ নাকি? দেখে শুনে বেরোতে পারিস না? তুমি দেখে শুনে বের হতে পারো না? মন কাড়া কণ্ঠটা শুনে ম্যামের দিকে তাকিয়ে বললাম, আপু কোথায়? রেডি হওয়া হয়নি এখনও? আচ্ছা সরেন। আমার কথা শুনে ম্যাম সাইডে সরতেই ভিতরে ঢুকে বললাম, কি আপু কতক্ষণ লাগে সাজতে? এই আটা ময়দা মাখতে মাখতে তো 2 দিন লাগবে। তারপর সামনে যেতেই অনেক অবাক হলাম,
কারণ আপু কান্না করছে। আপু, তোর কিছু কি হয়েছে? কান্না করছিস কেন? এই বিয়ে আমি করতে পারবো না। হ্যাঁ, বিয়ে? এই ছেলেপক্ষ দেখতে আসতে আসতেই বিয়ে? তুই বিয়ে করছিস কোথায়? শুধু তো ছেলেপক্ষ দেখতে এসেছে, উভয়ের পছন্দ হবে, দেন মোট ঠিক হবে, ডেট ঠিক করবে, আরও কত কি, তারপর না বিয়ে। সব বুঝলাম, কিন্তু তোর কান্নার কারণটা বুঝলাম না। আমি বলছি কেন কান্না করছো? তোমার আপু কলেজ লাইফ থেকেই একজনকে ভালোবাসে, ওকে ছাড়া আর কাউকে বিয়েই করবে না। ও, বুঝলাম, কিন্তু কান্না করছে কেন? শুধু তো দেখতে এসেছে, বিয়ে তো আর হচ্ছে না। আমু বলেছিল পছন্দ হলেই আংটি পরিয়ে দিয়ে যাবে। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। আগে চল, কি বলছে তারপর দেখি কি করা যায়। যদি আগে এটা বলতি তাহলে হয়তো এতটা কিছু ভাবতে হতো না। আচ্ছা, যাই হোক, এখন চোখ মুছে চল। আপুর চোখ মুছে তারপর নিয়ে এলাম, আমার পাশে বসিয়ে পিছনে দাঁড়ালাম। ম্যাম আমার পাশে দাঁড়ালো। ছেলেপক্ষকে দেখি ওদের ভিতরে যেন কি বলছে বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে পছন্দ হয়ে গেছে। আপনার মেয়েকে তো পছন্দ হয়েছে, তবে নেওয়া দেওয়ার বিষয়টি বললেই হবে। আপনাদের না হয় পছন্দ হয়েছে, কিন্তু আমাদের তো পছন্দ হওয়া চাই, আপুর পছন্দ হওয়া চাই। আচ্ছা বলেন, আমাদের ছেলেকে আপনাদের পছন্দ কিনা? না, আমার পছন্দ হচ্ছে না। হঠাৎ করে কি প্রথম দেখাতে এমনভাবে পছন্দ করা যায়? আপু, তোর পছন্দ হয়েছে? আপু মাথা নেড়ে না সম্মতি জানালো। দেখেন, আপুরও পছন্দ হয়নি। সমস্যা কি? আমাদের ছেলে কি দেখতে খারাপ, না চাকরি কম বেতনের করে? কি কমতে আছে? ছেলের চরিত্রের সার্টিফিকেট দিতে পারবেন? তুই এগুলো কি শুরু করেছিস? কি শুরু করব? ছেলে কেমন জানতে হবে না? যদি বিয়ের পর দেখা গিয়েছে ছেলের চরিত্রের সমস্যা আছে, গার্লফ্রেন্ড আছে, নেশা করে, এসব তখন? আমাদের এইভাবে অপমান করার কারণ কি? এটা কিন্তু মোটেও ঠিক হলো না। এই চল সবাই। ছেলের পক্ষ চলে যেতেই আব্বু আমাকে রেখে বললেন, তুই কি কাজটা ঠিক করলি? এমনভাবে অপমান করার কারণ কি? আঙ্কেল, আকাশ তো কিছু ভুল বলেনি। ও তো শুধু জানতে চেয়েছে ছেলে কেমন। দেখা গেল বিয়ের পর ছেলেটির অনেক সমস্যা আছে, তখন কি করবেন? ম্যামের কথা শুনে আব্বু চুপ হয়ে গেল। এই সুযোগে বলে দিই, আব্বুর বিষয়ে। আব্বু, আর একটি কথা ছিল। কি কথা? আপু একজনকে ভালোবাসে, আর ওকে নাকি বিয়ে করবে, তাই আরও ভাবে বলা। কি বললি? ভালোবাসা, তাই না? ওই ছেলেটার সাথে বা ওর বাসায় কথা বলে দেখতে পারেন। ম্যামকে আস্তে আস্তে বললাম, ছেলে কি করে? ম্যাম, ছেলেটা কি করে? ছেলেটা ডাক্তার। ওকে, ছেলেটা একজন ডাক্তার। আপনি ওদের বাসায় কথা বলতে পারেন। ও, ওর ফ্যামিলির কারো নাম্বার আছে বা ঠিকানা আছে? আপুই বলতে পারবে। তারপর আপুর কাছ থেকে আপু ঠিকানা নিল আর ছেলেটার ফোন নাম্বার নিয়ে রুমে গেল। আমি, আপু, ম্যাম ওনার রুমে এলাম। দেখলি তো কত সহজে মেনে নিল। ভয় পেয়ে এতদিন থেকে বলেনি। আচ্ছা থাক, আমি বাইরে গেলাম। তারপর আপু রুম থেকে বেরিয়ে আমার রুমে এসে বাইকের চাবি নিয়ে আড্ডার জায়গাতে চলে এলাম। তারপর আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। বাসায় ফিরে শুনি আপুর বয়ফ্রেন্ডের সাথে ওনার বিয়ে ঠিক হয়েছে। তো আবার এই সামনের রবিবার। শুনেই ভালো লাগলো। কাছি তখন ফোনটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি রুহি ফোন দিয়েছে। রিসিভ করলাম। হ্যাঁ বল। আজকে কলেজে আসলি না যে? তুই, সাজিদ বা রকি কেউই না? কিছু কি হয়েছে? তেমন কিছু না, আগামীকাল কলেজ যাব। বল, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তুই? আলহামদুলিল্লাহ ভালো। রুহির সাথে আর কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। তারপর কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে এলাম। 5 জন মিলে বসে আছি আর বিভিন্ন বিষয়ে কথা বলছি। কিছু দূরে দেখলাম ম্যাম কেমন করে যেন তাকিয়ে আছে। বুঝলাম না এমনভাবে তাকানোর কি আছে, তা যাই হোক না কেন, এতে আমার কি। তারপর আড্ডা দিয়ে ক্লাসে চলে এলাম। এসে ক্লাস করতে ব্যস্ত। প্রথম ক্লাস শেষ হওয়ার পর ম্যামের ক্লাস, তাই ম্যাম ক্লাসে এলো। বাহ, আজকে দেখি অনেক সুন্দর করে সেজে এসেছে, দেখতে তো সুন্দর লাগছে। ছোট্ট করে একটা ক্রাশ খেলাম। ম্যামের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর হঠাৎ ধাক্কা অনুভব করলাম। রকি ধাক্কা দিয়ে বলছে,
ওই শালা, তোর আবার কি হলো? ম্যামের দিকে এমনভাবে তাকিয়ে আছিস কেন? ম্যামকে দেখে আবার ক্রাশ খেলাম। কি সুন্দর লাগছে, মন চাইছে গিয়ে জড়ে ধরি আর ঠোঁট দুটো দখল করে ইচ্ছে মতো স্বাদ নিয়ে। ঠোঁট দুটো দেখেছিস কত সুন্দর, ইচ্ছে করছে একটু শুয়ে দিই। 2 বছর আগের কথা গুলিয়ে খেললি নাকি? আবে বাদ দে, অতীত তো অতীত, নতুন কিছু ভাব। ওটা তোদের ভাবি, আসলে একখান বাস খেয়েছি। দেখি ম্যাম এইদিকে আসছে, নির্ঘাত কথা বলতে দেখে ফেলেছে। এসেই বলতে লাগলো, দুজনে ক্লাসরুম থেকে বের হও। সরি ম্যাম, আর হবে না। বলছি না রুম থেকে বের হতে। চুপচাপ বেঞ্চ থেকে উঠে হাঁটতে লাগলাম। পিছনে পিছনে রকি হলো। চলের ভাই, ঘুরে বেড়াই। শালা, তোর জন্য ক্লাস করা হলো না। আবে বাদ দে, একদিন বাদ দিলে তেমন কিছুই হবে না। তারপর ঘোরাঘুরি করে এক জায়গাতে বসে ফোন টিপতে লাগলাম। রকি ওর মতো ফোন টিপছে আর হাসছে, নিশ্চিত কারোর সাথে চ্যাটিং করছে। আর আমি ফেসবুকে ভিডিও দেখতে লাগলাম। তারপর ক্লাসের ঘন্টা শেষ হতেই ক্লাসের রুমের সামনে এলাম। ম্যাম রাগীভাবে তাকিয়ে আছে। বুঝলাম না এমনভাবে তাকানোর কি আছে। কী রে ভাই, ম্যামের এমনভাবে তাকানোর কারণ কি? আমরা এখন আবার কি করলাম? আমি কিভাবে বলবো? আচ্ছা তা যাই হোক, ক্লাসে চল। তারপর ক্লাসে চলে এলাম। আসতেই সাজিদ বলল, কত সুন্দর ক্লাসটা মিস করে দিলি। রকির দিকে তাকিয়ে শুরু করলাম ওকে মারতে। রকিও 2টা দিল। বা মারছিস কেন? আমি তোদের কি ক্ষতি করলাম? আমাদের সাথে যাসনি তাই। ইসরে, দুজনে যা দেখলাম না আজকে, চোখের সামনে ভাসছে। কি দেখলি? কেন বলবো? আচ্ছা বাদ দে, সেরে শেষে তারপর ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষে টিফিন পিরিয়ডে 5 জনে ক্যান্টিনে এলাম। নীলা ডাইনি নাকি ট্রিট দিবে, কিন্তু কিসের ট্রিট জানি না। কিরে ডাইনি, কিসের ট্রিট? বিয়ে ঠিক হয়ে গেছে আমার, তাই। কি? কবে, কখন, কোথায়, কিভাবে? গতকাল তো আসিসনি, তাই তোদের কিচ্ছু বলা হয়নি। গত পরশু বিকেলে ছেলেপক্ষ দেখে গেছে, ওদেরও পছন্দ হয়েছে আর আমারও ছেলেটাকে পছন্দ হয়েছে, তাই বিয়ের কথা পাকা। ও আচ্ছা, বুঝলাম। কবে বিয়ে? আর 1 মাস পরে। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। আপুর বিয়ের সামনে রোববার, সবাই ইনভাইট পাবি, চিন্তা করিস না। আচ্ছা চল চল, শুভ কাজে দেরি কিসের? তারপর ভিতরে যে যার মতো অর্ডার করলাম। নীরা তো শুধু হা করে সবার দিকে একবার করে তাকাচ্ছে। এমনভাবে দেখে লাভ নেই, সুযোগের সদ্ব্যবহার করতে হয়। আর এমন হা করে থাকলে কবে যে কাকে ইয়ে করে চলে যাবে টেরও ভাবি না। আমার আছে কতগুলো টাকা চলে যাবে আল্লাহ জানে। চুপ যা, একদিন খাওয়াচ্ছে আর ন্যাকামি শুরু করেছে। আর আমার বিয়ে তো তোদের এর থেকে ভালো করে ট্রিট দিব। সত্যি, একদিন খাওয়াচ্ছে আর টাকা টাকা করে জীবন দিচ্ছে। বেশি ন্যাকামি করলে না, এর থেকে আরো বেশি বেশি করে অর্ডার দিব। কি বলিস সবাই? ঠিক ঠিক, তুই চুপ করে যা, না হলে বুঝতে পারছিস। এই না না, এমন করিস না। আচ্ছা হ্যাঁ, কিচ্ছু বলবো না, তবে সুযোগ বুঝে আমিও শোধ তুলে নিব। তখন দেখা যাবে। আমরা কথা বলতে বলতে খাবার চলে এলো। আমি বার্গার অর্ডার দিয়েছিলাম, ওখান থেকে একটু নিয়ে নীলার মুখের সামনে ধরলাম। নে হাকর, এরপর থেকে তো তোর বর খাইয়ে দিবে। নীলা মাথা নেড়ে সম্মতি দিয়ে খুশি মনে হাঁক করতেই খাইয়ে দিলাম। সামনে চোখ যেতে দেখি ম্যাম দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। বাহ, দেখেছো কি টাইমিং? কেন এমনভাবে রেগে তাকানোর কি আছে? মনে হচ্ছে চলছে। দাঁড়া, আবার দিত। আবার নিয়ে বললাম, নে আবার নে। ম্যাম এবার ঘুরে চলে গেল। একে একে সবাই একবার করে খাইয়ে দিল। ওইটাই নি, তোর চোখে পানি কি জন্য? খুশিতে। তোরা আমি কত ভালোবাসিস। কে বলেছে তোকে আমরা ভালোবাসি? আমাদের একটা কুত্তি ছিল, চলে যাবে কয়েকদিন পর, তা একটু হয় আর কি। কুত্তা তোকে তো। নীলা আমাকে মারতে শুরু করলো। ওই থাম থাম, খেয়ে নি, তারপর যত খুশি মারামারি হবে। না, তোকে এক্ষুনি মারবো, পরে মারতে গেলে আমি হেরে যাব। দাঁড়া, আমিও শুরু করছি। এই না না, মারিস না দোস্ত, ব্যথা করবে তো অনেক। তাহলে তুই থাম। তারপর নীলা মার থামালে
খাওয়া শেষ করলাম। নীলা উঠে গিয়ে বিল দিয়ে আসলো। তারপর ক্যান্টিন থেকে বেরিয়ে আবার ক্লাসে একে বাকি ক্লাসগুলো শেষ হলো। বাসায় যাবার সময় গেটের সামনে আসতেই ম্যাম হাতের ইশারা করে দাঁড় করাতে বলল। ইশারা পেয়ে দাঁড়ালাম। কিছু না বলে বাইকের পিছনে উঠে বসলেন। একটু খুশি হলাম। কিছু না বলে বাইক চালাতে লাগলাম। দুজনের ভিতরে নীরবতা, কেউ কিছু বলছে না। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর ম্যাম বললেন, নীলার সাথে এত তোমার কি? পাশাপাশি বসে থাকা, খাইয়ে দেওয়া, তারপর মারামারি করা, আরও কত কি? এতে তো আপনার সমস্যা হওয়ার কথা নয়। আমি কি করব না করব, কার সাথে মিশবো, কার সাথে কথা বলবো, আপনি কি ঠিক করে দেবেন নাকি? আপনি আমার কে হন? ম্যাম আর কিছু বললো না, চুপচাপ হয়ে থাকলো। তারপর আমিও আর কিছু বলিনি। তারপর ম্যামকে ওনার বাসায় নামিয়ে দিয়ে পিছনে ঘুরে না তাকিয়েই চলে এলাম বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার জন্য এলাম। আম্মু খাবার দাও। খাবার টেবিলে রাখা আছে, উঠিয়ে খেয়ে নে। বিষয়টা কেমন হলো? আজকে আবার কেমন অদ্ভুত আচরণ করছে। তা যাই হোক, তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। 2 দিন পর কলেজ থেকে বাসায় যাওয়ার জন্য বের হতে গিয়ে দেখি ম্যাম আমাকে দেখে হাতের ইশারা করলো। গতকাল আবার ছিল না, কেমন আমার দিকে ঘুরেও তাকায়নি। আমি থেমে গিয়ে পড়লাম। জি বলেন, কি বলবেন? আমাকে বাসায় নামিয়ে দিবা? জি চলেন। ম্যাম উঠে বসলো। আমি বাইক চালাতে রাখলাম। এত কাছে আসবেন না, একটু দূরে থাকেন। কোথায় চেপে বসলাম? আমি তো দূরে বসে আছি। আর কিছু বললাম না, চুপ করে বসে থাকলাম। একটু চুপ থাকার পর ম্যাম বললেন, রুহি আর নীলার সাথে ওভাবে না মিশলে হয় না? কেন? ওদের সাথে মিশলে আপনার সমস্যা কোথায়? আপনি কি আমাকে ভালোবেসে ফেলেছেন? কোথায় না তো। তোমার মতো ছেলেকে ভালোবাসবো আমি? আমার পছন্দ স্মার্ট, অ্যাটিটিউড থাকবে এমন ছেলে। বাহ, ভালোই তো। খুঁজেন খুঁজেন। তবে আপনি আমাকে এগুলো কেন বলছেন? এর সাথে মিশবে না, ওর সাথে মিশবে না, এমন বলেন কেন? এখনের পর থেকে আর বলবেন না, ওকে? বলবো। এতে তোমার সমস্যা কোথায়? আমি বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো। তাহলে আপনি আমাকে ভালোবাসেন? না, আমি তোমাকে ভালোবাসি না। ওকে, সমস্যা নেই। আচ্ছা, তা যাই হোক, আপনার বাসার সামনে চলে এসেছি, এবার নামেন। আগামীকাল সকালে আমাকে নিতে আসবে? কেন? আপনাকে নিতে আসতে হবে কেন? আর আগামীকাল কলেজ ছুটি আছে না? তোমাদের বাসায় যাব। আগামীকাল বিয়ের মার্কেটে যেতে হবে। তোমার আপু ডেকেছে। আমি আসতে পারবো না। আপনি রিক্সা অথবা অন্য কিছু নিয়ে চলে যাবেন। ঠিক আছে, ঠিক আছে, আসতে হবে না। ম্যাম রাগ দেখিয়ে চলে গেল। আমিও চলে এলাম। এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে দিলাম ঘুম। পরের দিন সকালে শান্তিমতো ঘুমাচ্ছি, কিন্তু ঘুমটা বেশিক্ষণ স্থায়ী হলো না। কারো ডাকাডাকিতে ঘুম ভাগলো। ঘুম থেকে উঠে দেখি ম্যাম। আপনি আমার রুমে? আর এমনভাবে তাকিয়ে আছেন কেন? কি দেখছেন শুনি? কোথায়? কিছু না। ম্যাম লজ্জা পেয়ে চলে গেল। বুঝলাম না, এমনভাবে লজ্জা পাওয়ার কী আছে? তোর অত কিছু ভেবে লাভ নেই। আমি আবার ঘুম, আবারও ঘুমিয়ে পড়লাম। আবারও ডাকাডাকি শুরু হলো। বিরক্তিকর। কি হয়েছে? এমনভাবে ডাকাডাকি করো কেন? তোর আমার সাথে মার্কেটে যা। আমি পারবো না যেতে। আমি ঘুমাবো। আর ওদের সাথে মার্কেটে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। পায়ে তেল মালিশ করে দিবা তাহলে? তোর পায়ে আবার তেল মালিশ করতে হবে কেন? যতবার আপুর সাথে মার্কেটে গেছি ততবার অবস্থা আমার খারাপ হয়েছে। আমি আর ওইসবের ভিতরে নেই। তুমি গেলে যাও, না হলে আমাকে ক্ষমা করো। তুই কি উঠবি না অন্য কোনো ব্যবস্থা নিব? ঝাঁটা নিয়ে আসতে হবে? দূর। তারপর উঠে ওয়াশরুমে এসে একবারে গোসল করে বের হলাম। তারপর খাওয়া শেষ করে রুমে এসে বসে আছি। তখন আপু এসে বলল, এই চল চল, আজকে আবার শুক্রবার। যা। তারপর আপুরা যেতেই উঠে চেঞ্জ করে বের হলাম। তোমরা দুজনে রিক্সায় আসো, আমি বাইক নিয়ে যাচ্ছি। তারপর আমি বাইক নিয়ে মার্কেটে চলে এলাম। কিছুক্ষণ পর আপুরা এলো। ওদিক থেকে দুলাভাই আসলো। আর একটা মেয়ে, আজকেই প্রথম দেখা এবং কথা বলা। দুলাভাই, এটা কি আমার বেয়ান, না মানে আপনার বোন নাকি? নাম নিশাত তাসনিম, পরিচয় হয়ে নাও। কেন নয়, নিশ্চয়। আপু তোর ননদকে কিন্তু পছন্দ হয়েছে। দুলাভাই, আপনি যেহেতু আমার বোনকে নিলেন,
সেহেতু আপনার বোনকে আমাকে দিয়ে দেন অদল বদল। ম্যামের দিকে তাকিয়ে দেখি চোখ দিয়ে গিলে খাবে এরকম অবস্থা। আমি তো মনে মনে অনেক খুশি। তাই নাকি? ওই ফাজিলের কথা বাদ দাও, চলো তাড়াতাড়ি মার্কেট শেষ করে আজকে আবার শুক্রবার। চলো। তারপর মার্কেটের ভিতরে চলে এলাম। নিশাত মানে দুলাভাইয়ের বোনের পাশাপাশি হাঁটছি। ম্যামের দিকে তাকিয়ে দেখি রাগে গালগুলো লাল হয়ে গেছে। ইস, ক্রাশ খেলাম আবারও। এতে কোন ক্লাসে পড়ো? অনার্স সেকেন্ড বর্ষে। আপনি যে কলেজে পড়েন ওই কলেজেই তো আমি পড়ি। আমি আপনাকে আগে থেকেই চিনি। বলো কি, তাই নাকি? বাহ, ভালোই তো। কিসের ভালো শুনি? আপনি ম্যাডাম, আমাদের মাঝে কি আপনি আপুদের সাথে যান? সাথে থাকলে তো কি। ম্যাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভাবির ফ্রেন্ড, তাই না? পড়াশোনা কেমন চলছে? বাসায় ঠিক মতো পড়ছো তো? এই ম্যাম স্যারদের একটা সমস্যা, যেখানে যাও শুধু পড়ালেখার বিষয় টেনে নিয়ে আসে। তোমার কপালে অনেক দুঃখ আছে, মনে রেখো। তোমার অবস্থা কী যে হবে সেটা আল্লাহই ভালো জানেন। আমি আবার আপনার কি করলাম? ম্যাম দেখেন ওই ছেলেটা অনেক স্মার্ট আছে, অনেক বড়লোক মনে হচ্ছে, অ্যাটিটিউডও অনেক হবে। তোকে আমি কী যে করবো আমি নিজেও জানি না। আপনি না শিক্ষক, স্টুডেন্টের সাথে কিভাবে কথা বলতে হয় শিখেননি? এমন অবদরের মতো তুই তোকারি করেন কি জন্য? দেখ, আমার রাগ সম্পর্কে কিন্তু ভালোই জানিস, বেশি রাগ উঠাবি না। আমি আর কিছু বললাম না। মুচকি মুচকি হাসতে হাসতে ম্যামের দিকে তাকিয়ে দেখি চোখ গাল নাক পর্যন্ত লাল হয়ে গেছে। ম্যাম, আপনি এত রাগছেন কেন? যদিও রাগের কারণটা জানি, তবুও ভালো লাগছে। বিয়ান, তোমার নাম্বারটা দাও তো। এবার তো ম্যাম আরও রেগে আগুন, মনে হচ্ছে সিন ক্রিয়েট করে বসবে। আশা তুই থাক, আমি বাসায় গেলাম, আমার কাজ আছে। বাসা থেকে ফোন আসছে। ম্যামের কথা শুনে আপু ঘুরে তাকালো, তারপর বলল, তোর আবার কি হলো? আর তার কি কাজ আছে শুনি? আমি মুচকি মুচকি হাসি। আমার হাসি দেখে আপু বেশ সেটা বুঝতে পেরেছে আমি কিছু বলেছি, তাই আপু রেগে ধমকে সুরে বলল, ওই কুত্তা, তুই ওকে কি বলছিস? আমি তো কিছু বলিনি, নিশাদকে জিজ্ঞেস করো। আমি কিচ্ছু বলিনি, সত্যি বলছি। ইরাপুকে উদ্দেশ্য করে বললাম, আপু আমি কি আপনাকে কিছু বলেছি? ইরাপু চুপ করে আছে, চোখে পানি টলমল করছে। মনে হচ্ছে রাগের কারণে হয়েছে। কিছু না বলে ইরাপু পিছনে ঘুরে হাঁটতে লাগলো। আপু গিয়ে ইরাপুকে আটকে বলল, কি হয়েছে তোর? আকাশ কি তোকে কিছু বলেছে? তোর চোখে পানি কি জন্য? তোর ভাই আমাকে কিচ্ছু বলেনি, এমনিতেই ভালো লাগছে না, আমি বাসায় যাব। সত্যি করে বল কি হয়েছে, আমার কসম বল কি হয়েছে। সত্যি কিছু হয়নি আমার, আমি বাসায় যাব, এমনিতেই কিছু ভালো লাগছে না। তুই কি বললি? তোর ভাইয়ের ওই ডাইনির সাথে এত কিসের কথা? ওর ফোন নাম্বার ওর নিতে হবে কেন? ওর সাথে এত ঘেঁষাঘেঁষি করে হাঁটতে হবে কেন ওর? ও আচ্ছা, বুঝলাম এবার। তুই একদম হাসবি না, না হলে কিন্তু সত্যি সত্যি ভালো হবে না। আমি তোর ভাইকে খুন করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, হাসবো না। আমি থাকবো না তোদের সাথে, আমি বাসায় গেলাম, তোদের বাসায় আর আসবো না। ওদের ভিতরে কি কথা হচ্ছে বুঝতে পারছি না। দেখি আপু গিয়ে আবারও ম্যামের হাত ধরে নিল। ওদের আবার কি হলো বুঝলাম না। আর ইরার বা কি হলো? আমিও তো সেটাই বুঝতে পারছি না দুলা ভাই। আচ্ছা গিয়ে দেখি কী হয়েছে। ওদের কাছে গিয়ে বললাম, আরে মার্কেট করবা না, না এমনভাবে দুই বান্ধবী গল্প করবা? আর যদি গল্প করারই থাকে তাহলে বাসায় কি করছিলা? আপু রেগে তাকালো। আপু তোর আবার কি হলো, এমন রেগে তাকাস কেন? তোর কপালে অনেক দুঃখ আছে রে, বাসায় চল। আমি আবার কি করলাম? ও মা, ম্যাম আপনার চোখে আবার পানি কেন? চোখে কি পোকা পড়লো নাকি? চুপ কর কুত্তা, আর তুই আমার সাথে সাথে থাক। যদি এদিক ওদিক ঘুরে বেড়েছিস তাহলে তোর কপালে সত্যি অনেক দুঃখ আছে রে।
এমনভাবে থ্রেট দেওয়ার মানে কি বুঝলাম না কিছুই। তোকে যেটা বলছি সেটা কর। এই নে টিস্যু, চোখ মুছে নে। আপু ম্যামকে একটা টিস্যু দিয়ে কথাটা বলল। আচ্ছা ঠিক আছে। তারপর আবার ওদের কাছে চলে এলাম। ওদের কাছে আসতেই দুলাভাই বলল, কি হয়েছিল? তেমন কিছু না। আচ্ছা চল মার্কেট শেষ করি। তারপর মার্কেট শেষ করলাম। আমি ম্যাডাম বা নিশাতের সাথে একটাও কথা বলিনি। শেষে দুলাভাইয়ের পাঞ্জাবি নেওয়ার সময় ম্যাম আমার জন্য একটা দেখে নিল। আমি একটা টু শব্দও করিনি, চুপচাপ নিয়ে নিয়েছি। বাসায় আসার সময় আমি আমার বাইক নিয়ে চলে এলাম। ভাইয়া ওনার গাড়ি নিয়ে এসেছিল। ওরাতে আপু আর ম্যামকে বাসার সামনে ড্রপ করে দিয়ে চলে গেল। রেস্টুরেন্টে যায়নি, কারণ একটা বেজে গেছিলো। তার উপরে আজকে আবার শুক্রবার, নামাজ পড়তে হবে। বাসায় এসে উজু করে নামাজে চলে এলাম। নামাজ শেষ করে আসতেই দেখি ইরাপু আমার বিছানায় ঘাড়ে হেলান দিয়ে আদাস হয়ে শুয়ে আছে। ওই, আপনি আমার রুমে কী জন্য? আপুর রুমে যান। আমার কথা শুনে রেগে তাকালো। ওনার এমনভাবে তাকানো দেখে ছোট্ট একটা ডোক গিলে বললাম, এমনভাবে দেখেন কী জন্য? আর আপনি আপুর রুমে যান। আমি যাব না। তোমার কোনো সমস্যা? এমনভাবে বলছে মনে হচ্ছে এটা ওনার রুম। আপনি জানতো, আপনি কি যাবেন আমার রুম থেকে? আন্টিকে কি ডাকবো? বেশি কথা বলে কিন্তু আন্টিকে উল্টাপাল্টা বলে মাইর খাওয়াবো। এমন ভাব করছে মনে হচ্ছে ওনার রুম। আপনি কি যাবেন? এটা আমার রুম, আমি এখানেই থাকবো। কি হয়েছে, তোরা এমনভাবে ঝগড়া করছিস কি জন্য? আর খাবি না? আপু তুই তোর বান্ধবীকে আমার রুম থেকে নিয়ে যা। এমনভাবে বলছে মনে হচ্ছে ওনার রুম। নিয়ে যা তো তোর বান্ধবীকে। চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি এই রুম দখল নেবে। বয়ে গেছে তোর বান্ধবীকে বিয়ে করতে। আমার কি ঠেকা পড়েছে তোর বান্ধবীকে বিয়ে করব? কত সুন্দর সুন্দর মেয়ে আমার পিছনে ঘুরে, আর একে কিনা বিয়ে করবে, তাও বুড়ি একটা। তুই কি বললি? আমি সুন্দর না, আমি বুড়ি। আশা, তুই আটকাবি না আর আমাদের মাঝে আসবিও না। ওর একদিন কি আমার একদিন। ম্যাম উঠে আমার দিকে উঠে তেড়ে এলো, তাই আমিও দিলাম দৌড়। ম্যামও পিছনে পিছনে এলো। আম্মুকে দেখে ওনার পিছনে দাঁড়ালাম। আম্মু, ওনাকে থামতে বলো, নাহলে কিন্তু একটা ফাইট হয়ে যাবে। আন্টি আপনি সরে যান। ওর একদিন কি আমার একদিন। আচ্ছা আন্টি বলেন তো, আমি কি দেখতে খারাপ? আমি কি দেখতে বুড়ি? মোটেও না, তুমি তো আমার আর একটা আদরের মেয়ে, দেখতে কত সুন্দর। তাহলে আপনার ছেলে সাহস হয় কি করে আমাকে এমনভাবে বলার? আমি নাকি বুড়ি, সুন্দরী না? আপনি সরেন, ওর একদিন কি আমার একদিন। ওই কি আপনি? হ্যাঁ, যান ভাগেন এখান থেকে, ফুটেন। এই অনেক ঝগড়া হয়েছে, এবার এসে খেয়ে নে। আম্মু এদের দুজনকে কিন্তু তোমাকেই দেখে রাখতে হবে, না হলে কখন দেখবা রেসলিং শুরু করে দিয়েছে। আপু এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তোর ওই বান্ধবীকে বিয়ে করতে আমার হয়ে গেছে। দেখো দেখো, লজ্জা একবারে লাউডাগা হয়ে গেছে। চুপ যা, ইরাকে আমার বৌমা হিসেবে অনেক পছন্দ হয়েছে। বিষয়টা কোথা থেকে কোথায় গেল? এ না, হ্যাঁ, আর যেখান থেকে যাবার কথা ছিল সেখানেই গেল। আমার একটা মেয়ে যাবে, আর একটা মেয়ে চলে আসবে। এদের কথা শুনে তো আমি আবুল সেজে গেছি। এ বলে কি এরা? শালা 2 বছর আগে প্রপোজ করার জন্য, হাত ধরার জন্য বাপের কাছে মোর থাপ্পড় খেতে হয়েছিল। সেই নাকি 2 বছর পর আমার গলায় ঝোলার জন্য উঠে পড়ে লেগেছে। হয়েছে ভাই, অনেক ভেবেছিস, আর ভাবতে হবে না, এখন খেয়ে নে। চেয়ারে বসতেই আপু খাবার দিল। ম্যাম আমার সামনে চেয়ার টেনে বসলো। ডাইনি বসতে বসতে আমার পায়ে সুড়সুড়ি দিচ্ছে। দাঁড়া, তোকে তো আজকে পা আমি আমার চেয়ারের নিচে নিয়ে এলাম, খাচ্ছি। তখন আম্মু আব্বুকে উদ্দেশ্য করে বলল, আমার মেয়ে তো চলে যাবে, থাকবো কিভাবে? আমার কিন্তু আর একটা মেয়ে লাগবে। এই বয়সে বাচ্চা নিবা, লোকে কি বলবে? আব্বুর কথা শুনে সবাই হেসে দিলাম। হাসতে হাসতে অবস্থা খারাপ। আম্মুর দিকে তাকিয়ে দেখি অনেক লজ্জা পেয়েছে। লজ্জা পেয়ে বলল, এই বয়সে কে বাচ্চা নিতে চাচ্ছে? আমি আমার ঘরে বৌমা নিয়ে আসতে চাই। আম্মুর এমন কথা শুনে কাঁদতে লাগলাম। আপু তাড়াতাড়ি পানি এগিয়ে দিয়ে বলল,
নে ভাই পানি খা। এমনভাবে খাবার আটকানোর কি আছে? এমন কথা শুনে যে হার্ট অ্যাটাক করিনি এটাই অনেক। এই অকর্মাকে কে মেয়ে দিবে শুনি? চাকরি করে না, বাপের হোটেলে খায়, আবার বৌমা নিয়ে আসবে। আমাকে এগুলো বলার মানে কি? আমি একবারও কি বলেছি বিয়ে করব? তুই চুপচাপ। আর এতদিন মেয়েকে বাসায় রাখতে পারলে আর এখন রাখতে পারবে না। আমার মেয়ে পছন্দ করাই আছে। আমি অত কিছু বুঝি না। আমি আমার ছেলের বিয়ে দিব। আরে মেয়ে পছন্দ করলেই কি হবে? তোমার ছেলে কি করে না করে ওরা জিজ্ঞেস করবে না? তখন কি বলবা? কিছু করে না তোমার ছেলে, ওরা মেয়ে দিতে রাজি হবে? সবাই রাজি, তোমার ছেলেও রাজি। তুমি রাজি হলেই হবে। আমি আবার কখন বললাম আমি রাজি আছি? সেটা তোকে দেখেই বোঝা যাচ্ছে তুই রাজি। এটা কিন্তু আমার উপর জুলুম করা হচ্ছে। আমি কিন্তু থানায় অভিযোগ করব অপ্রাপ্ত বয়সে ছেলেকে জোর করে বিয়ে দিচ্ছে। কচি খোকা, মুখ দিয়ে লালা ঝরে, নখ টিপলে দুধ বের হয়। হুম। এটা অন্যায়। আব্বু তুমি এই বিয়েতে রাজি হও না? আচ্ছা মেয়েটাকে শুনি। যে এই তো আমাদের এখানেই আছে এরা। এটা কিন্তু ভালো হচ্ছে না, এটা অন্যায়। আমার সুখ দেখি কারো সহ্য হচ্ছে না। তুই চুপচাপ। এটা কিন্তু ঠিক হচ্ছে না, তোমরা আমার সাথে অন্যায় করছো। ইরামা, যদি অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে দেখছো বা আশেপাশে খুরখুর করতে দেখছো, তাহলে কিন্তু মেরে সোজা করে দিবা। আমার পারমিশন দেওয়া থাকলো। হ্যাঁ হয়ে গেছে, আমার স্বাধীনতা গেল রে। ওরে আপুরে, আমার সব কিছু গেল রে। কেন যে মরতে প্রপোজ করতে গিয়েছিলাম, তখন যদি না করতাম তাহলে আমাকে এই দিন দেখতে হতো না। আমি থাকবো না, সন্ন্যাসী হয়ে যাব। চলে যা, তোকে কি ধরে রেখেছে নাকি? এই বাড়িতে দেখি আমার কোনো মূল্যই নেই। সবাই মিটমিট করে হাসছে। আমি চুপচাপ খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। অনেক ক্লান্ত, ঘুম ঘুম ভাব, তাই ঘুমিয়ে পড়লাম। যাই, তোর ভাই কি করছে দেখে আসি। দেখ গিয়ে হয়তো ঘুমিয়ে পড়েছে, এখন খাওয়া লাগবে না, ওকে ঘুমাতে দে। ঠিক বলেছিস, ঘুরে ঘুরে তো আমারই অবস্থা খারাপ। অনেক ক্লান্ত, কেমন ঘুম পাচ্ছে। তাহলে আমার বিছানায় ঘুমিয়ে যা, বিকেলে বাসায় যাবি। তোর ভাইকে জড়িয়ে ধরে ঘুমাতে ইচ্ছে করছে। একটু তো লজ্জা শরম কর, এখনো বিয়ে হয়নি যে গিয়ে ঘুমাবে। বিয়ের পর যত ইচ্ছে ঘুমাবি, তখন এখানে ঘুমা। আর আব্বু আম্মুর বিষয়টা জানালে কি হবে? তাই আবেগে পড়ে বিবেক হারিয়ে বসিস না। ভাবার বিষয় এখানেই ঘুমিয়ে যাই। কারো ডাকাডাকিতে ঘুমের 12টা বাজলো। চোখ খুলে দেখি ম্যাম। দূর, আবার আপনি? একটু কি শান্তিতে ঘুমাতে দিবেন না? এতক্ষণ ঘুমালে তাও ঘুম হয়নি? আমাকে বাসায় রেখে এসো। আপনি রিক্সা নিয়ে চলে যান, আমি পারবো না। আম্মুকে ডেকে নিয়ে আসবো না আব্বুকে ডাক দিব? আর কথা না শুনলে কিন্তু আমি ঝাড়া নিয়ে আসবো। ধুরছাই। উঠে ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে রুমে এলাম। তারপর গেঞ্জি খুলতেই ম্যাম আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আপনার দৃষ্টি ঠিক করেন, লজ্জা করছে না এমনভাবে একটা ছেলের দিকে তাকিয়ে থাকতে? তাড়াতাড়ি শার্ট পরে বাইকের চাবি নিয়ে বললাম, চলেন এবার। শোনো না, তোমার বুকে না মাথা রাখতে ইচ্ছে করছে অনেক। তোমার শরীরে এত চুল কেন? আচ্ছা, আম্মু কি মহিষের মাংস খেয়েছিল গর্ভাবস্থায়? শুনেছি গর্ভাবস্থায় মহিষের মাংস খেলে সেই বাচ্চার শরীরে নাকি অনেক লোম হয়। আপনার আজগুবি কথা বলা হলে চলেন, কাজ না থাকলে যা হয় আর কি। কাজ তো অনেক আছে, ইচ্ছে করছে অনেক কাজ করতে, কিন্তু ওই কাজগুলো করার এখনো সময় হয়নি। দূর। রুম থেকে বেরিয়ে বাইক বের করে বাসার বাইরে এলাম। একটু পরে ইরাপু এসে পিছনে উঠে বসলো। এত কাছে এসে বসার কি আছে? দূরে সরেন। বেশি বকবক করলে জড়িয়ে ধরবো। চুপচাপ বাইক চালাও, আর শর্টকাটে না গিয়ে মেন রোড হয়ে চলো। অনেক ফুচকা খেতে ইচ্ছে করছে। আপনার না স্মার্ট, হ্যান্ডসাম, তারপর অ্যাটিটিউড ছেলে পছন্দ, তো আমার পেছনে লাগার কি আছে? আমি আপনাকে ভালোবাসি না। কি বললা আবার বলে শুনি। কোথায়? কিছু না তো। কতটা ভালোবাসেন সময় বলে দিবে। তাই নাকি? আচ্ছা দেখিও।
তারপর অনেকটা পথ চলে এলাম ছোট একটা বাজারের কাছে। ওখানে এসে সাইড করে ফুচকার দোকান থেকে দাঁড় করাতেই ম্যাম নেমে গেল। আমিও নেমে পিছনে পিছনে ফুচকার দোকানের কাছে এলাম। ম্যাম ফুচকা অর্ডার দিয়ে চেয়ারে বসলো। আমি গিয়ে পাশের চেয়ারে বসলাম। 2 মিনিট পর ফুচকাওয়ালা 1 প্লেট ফুচকা দিল। ম্যাম ফুচকা নিয়ে আমার দিকে ঘুরে বলল, নাও ফুচকা খাও। আপনার 1 প্লেট ফুচকা খেয়ে মন ভরবে? আরে প্রয়োজনে আরও নেওয়া যাবে, এখন খাও। ওকে। তারপর আমি স্বাদটা খেয়ে নিলাম। ম্যাম আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কী হলো, এমনভাবে তাকানোর কী আছে? কত প্লেট খেতে পারবা? তা তো জানি না, তবে পারবো অনেক। যদি ঝাল নিতাম তাহলে কি হতো? খেতাম না। আচ্ছা আপনি খান, আমি আরও অর্ডার দিচ্ছি। মামা আর 1 প্লেট দেন তো, এবার ঝাল দিয়েন। আর একটা অর্ডার দিয়ে বসে আছি। সাইডে তাকিয়ে দেখি রকি আর সাজিদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ওদের ইশারা করে ডাকলাম। আমার ইশারা পেয়ে ওরা আসলো। এসে বলল, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তোমরা? আলহামদুলিল্লাহ ভালো ম্যাম। কোথাও কি গেছিলেন? মনে হচ্ছে কোথা থেকে আসছেন। এই তো আকাশের বাসা থেকে আসছি। বসো, কিছু খাও। না ম্যাম, কিছু খাবো না। আপনি কি কিছু খাবেন? বলেন, সেটা বলেন। না, কিছু খাবো না। দুজনে পাশের চেয়ারে বসলো। আর ফুচকাওয়ালা ফুচকা দিতেই ম্যাম খেতে থাকলো। শালারা দুজনে কেমন করে যেন আমার দিকে তাকাচ্ছে। তোদের আবার কি হলো? এমনভাবে দেখার কারণ কি? চুপ করে ফোন টিপছি। ওরা দুজনে কিছু বলাবলি করছে। আর ম্যাম তো ফুচকা খাচ্ছে। খাওয়া শেষ হতেই উঠে বিল দিয়ে বললাম, তোরা আড্ডা দেবার জায়গায় যা, আমি ম্যামকে রেখে আসছি। তারপর ম্যামকে নিয়ে ওনাদের বাসায় চলে এলাম। আচ্ছা যান তাহলে। সাবধানে চাবা, আর একদম জোরে জোরে বাইক চালাবা না। আমাকে নিয়ে তো চিন্তা করা লাগবে না। আমি করবো না তো কে করবে শুনি? অন্য কেউ করতে এলে না খুন করবো ওকে। জেলে গেলে ঘুরে তো আমাকে পেলেন না, সারা জীবন ওখানে কাটিয়ে দিতে হবে আপনাকে। এখন যাও, আর সাবধানে যাবা। আমি মাথা নেড়ে চলে এলাম। আসতেই দুজনে চেপে ধরলো। কিছু তো একটা গন্ডগোল আছে, কাহিনী কি বল? তাহলে শোন। তারপর ওদের সব কিছু বললাম। সব কিছু শোনার পর ওরা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। দেখিস না এমনভাবে, না হলে চোখ খুলে হাতে চলে আসবে। বাহ, ভালোই তো। বাল ভালো, আমার স্বাধীনতা একবারে গেছে। স্বাধীনতা নানের খালি ঘর হয়ে গেছে। দেখ কবে আমারও বিয়ে হলো কি হলো। ভালোই তো, খারাপ কি? আদর পাবি, ভালোবাসা পাবি, আর কত কি যে পাবি তার ঠিক নেই। তা ঠিক আছে, কিন্তু এমনভাবে আড্ডা দেওয়া যাবে? আরে আম্মু তো আবার আমাকে শাসন করার জন্য পারমিশনও দিয়ে দিয়েছে। যদি কোনো মেয়ের সাথে কথা বলি তাহলে আমার খবর আছে নীলা, তারপর রুহির সাথেও পাবো না মনে হচ্ছে। বললি না, কে বলেছে মেয়েদের সাথে কথা বলতে হবে? যে আছে তার সাথেই কথা বল। দূর, এমনভাবে জীবন চলে, বাদ দে তো ওইসব কথা। একটু একটু কথা বলাই যায়। মেয়েদের সাথে তো আর প্রেম করছি না, বা মেয়েদের গায়ের উপর ঢলে পড়ছি না। তবে রুহি আর নীলাকে বিষয়টা আগেই বলে দিতে হবে, না হলে আমার কপালে দুঃখ আছে। আর আগামীকাল কলেজে আসবি না বাসায় থাকবি? কাজ আছে নাকি? অনেক কাজ আছে, যাওয়া হবে না। সব কিছু শেষ করে তারপর কলেজ যাব। তারপর আড্ডা দিয়ে রাতে বাসায় এলাম। এসে খাবার খেয়ে একটু পরে শুয়ে ফোন টিপতে লাগলাম। ফোনটা বেজে উঠলো। আননোন নাম্বার। রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমার না হওয়া বাচ্চাদের আম্মু। ও আপনি? জি বলেন, কি বলবেন? কেমন আছো গোজান? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। কি করছো? শুয়ে আছি। ইস, আই মিস ইউ দ্যান লাভ ইউ। তো আমি কি করতাম? তোমার কপালে কি যে আছে একমাত্র আল্লাহই জানেন, আর দুঃখ তো অবশ্যই আছে। কেন দুঃখ থাকবে কেন? আমি আবার আপনার পাকা ধানে কবে মই দিলাম? তুমি বোঝো না, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। তাই নাকি?
আমার জন্য কি করতে পারবেন শুনি? মারা যেতে বা ছেড়ে যেতে যাওয়া বাদ দিয়ে সব কিছু করতে পারি। আমি মারা গেলে তোমাকে ভালোবাসবে কে? ও তাই বুঝি, কিন্তু আমি আপনাকে ভালোবাসি না, আমার গার্লফ্রেন্ড আছে। মিথ্যে বলে লাভ কি শুনি? আমার সব কিছু জানা আছে না। কাউকে পছন্দ করো না গার্লফ্রেন্ড আছে, সব মিথ্যে কথা বলে কোনো লাভ নেই। ভালোবেসে কী হবে শুনি? ভালোবাসা কি খুব প্রয়োজন? অনেক প্রয়োজন। শোনো না গো, এই শোনো না। আই লাভ ইউ ফর এভার দেন এভার অ্যান্ড এভার অ্যান্ড এভার অ্যান্ড এভার অ্যান্ড দেন আই কিস ইউ, দেন আই নিড ইউ। আহারে, এত ভালোবাসা কোথা থেকে আসলো? তা যাই হোক, এখন ঘুমান, আমিও ঘুমাই। আর শুনেন, আই লাভ ইউ টু বলেই ফোন কেটে দিলাম। তারপর অফ করে চুপচাপ ঘুমিয়ে পড়লাম, কারণ অনেক ঘুম পাচ্ছে। পরের দিন আম্মু ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাজে লেগে পড়লাম, কারণ অনেক কাজ আছে। বড় বোনের বিয়ে, ভাই হিসাবে তো কাজ আছেই। আস্তে আস্তে রিলেটিভরা আসতে লাগলো, মামাদের বাসা থেকে, খালামাদের বাসা থেকে, ফুফামাদের বাসা থেকে। আর বিকেল হতে হতে বাসা ভর্তি। কাজ করে অনেক ক্লান্ত, তাই চুপচাপ শুয়ে আছি, মানে ঘুমিয়ে আছি। কারো নরম হাতের গরম ছয় ঘুম ভাঙলো। হালকা চোখ খুলে দেখি ম্যাম। দেখতে চাই কি করে। ওমা, উনি শুধু আমার বুকের দিকে তাকিয়ে আছে। বুঝলাম না আমার বুকে কি এমন পেলো। হুট করেই উঠে বসে বললাম, এমনভাবে দেখার কি আছে? আমার এমন আচমকা উঠে বসাতে ঘাবড়ে গেছে। ওনার ফেস দেখেই বোঝা যাচ্ছে। দরজার দিকে তাকিয়ে হাত ধরে বিছানায় বসিয়ে আবার বললাম, এমনভাবে না থেকে স্বাভাবিক হন। ফোন অফ করে দিয়েছিলে কেন? এমনিতেই। বলেন, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। এমনভাবে আমার বুকের দিকে তাকিয়ে থাকো কেন? কি আছে শুনি বুকে? অনেক কিছুই আছে, ইচ্ছে করে একটা কামড় দিই। শখ কত, আপনি দিলে আমিও দিব। ইস, আমার কিছু লাগবে না। আমার লাগবে না বুঝি? মুখের সামনে চলে এসে পড়েছে, তাই ফু দিয়ে সরিয়ে দিচ্ছি। ম্যাম চোখ বন্ধ করে আছে। এই সুযোগে একটা চুমু দিয়ে ওয়াশরুমে চলে এলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখি ম্যাম ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে আছে। এমনভাবে এদিকে তাকানোর কি আছে? আমিও কিস দেব। এটা বিয়ে বাড়ি, আর এখন রোম্যান্স করার সময় নেই, কাজ আছে। আর আপুর রুমে না গিয়ে আমার রুমে কি? না, আমি একটা দিব, তারপর অন্য কিছু। না হলে আম্মুকে গিয়ে বলবো আপনার ছেলে আমাকে বকা দিয়েছে, তখন কি হবে? ওকে ঠিক আছে। ম্যাম এসে একটা কিস দিতে যাবে, ওই সময় আপুর এন্ট্রি। এই কি হচ্ছে এখানে? ছিছি, বিয়ের আগেই এসব, এতটুকু তো লজ্জা শরম কর। চুপ যাও। এতদিন এগুলো করে এসে এখন এখানে সাধু সাজতে এসছে। বলতে শুরু করবো নাকি কি করেছিস? না, এদের ভিতরে থাকলে আমাকে লজ্জা পড়তে হবে, তাই ওখান থেকে সরে বাইরে এসে আব্বু ডাকতে আব্বুর কাছে গেলাম। তারপর আব্বু কিছু কাজ দিল, ওগুলো করতে লাগলাম। এমনভাবে দেখতে দেখতে বেশ কয়েকটা ঘন্টা কেটে গেল। রাতে গায়ে হলুদ হয়েছে, বন্ধুরা আসছে, গায়ে হলুদ এগুলো আব্বুর পছন্দ না, আর ভাইয়েরও নাকি পছন্দ না, তাই ওগুলো কিছুই হয়নি তেমন একটা। এমনি বাসাতে কয়েকজন হলুদ দিয়েছে, এই আর কি। রাতে ঘটলো বিপত্তি। এখন ম্যামকে নাকি রেখে আসতে হবে। রাত 12:30 বাজে, বাধ্য হয়ে যেতেই হবে। বাইক বের করে বাইকে বসে আছি, তখন ম্যাম এসে উঠে বসলো। তারপর বসতেই চালাতে লাগলাম, একটু আসতেই জড়িয়ে ধরলো। ওই কী করছো? এমনভাবে ধরেছো কেন? ইচ্ছে হয়েছে তাই ধরেছি, তোমার কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। আচ্ছা ধরে রাখো। ম্যাম অমনভাবেই জড়িয়ে ধরে থাকলো। 10 মিনিট পর ম্যামদের বাসার সামনে চলে এলাম। দাঁড়াতেই ম্যাম নেমে গেল। তারপর বলল, হেলমেট খোলো। কেন? তুমি এত কথা কেন বলো? খুলতে বলছে খোলো। এত রাগ করার কি আছে? হেলমেট খুলতেই ইরা আমার কপালে কিস দিল। তারপর থুতনি ধরে আবার অন্য গালে দিল। ইরাপু লজ্জা পেয়ে চলে যেতেই হাত ধরে কাছে টেনে থুতনি ধরে বললাম, এত লজ্জা কিসের? থুতনি ধরে যখনই ঠোঁটে কিস দিতে যাব, তখনই ইরাপুদের বাড়ির মেইন দরজা
খোলা শব্দ পেয়ে ছেড়ে দিলাম। বিরক্তি নিয়ে বললাম, ধুর, আসার আর সময় হলো না। ম্যাম একটা মুচকি হেসে চলে গেল আর বলে গেল আগামীকাল কথা হবে। তারপর আমি বাসায় চলে এলাম। তারপর এসে দিলাম ঘুম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এলাম। বিয়ে বাড়ি, বুঝতে পারছেন কী অবস্থা কেমন হতে পারে। আবার নাস্তা শেষ করে কাজে মন দিলাম। দেখতে দেখতে অনেক সময় কেটে গেল। ম্যামকে একবার দেখেছি, কিন্তু কথা হয়নি, শুধু চোখে চোখে ওই একটু আর কি। সব বন্ধুরা আসছে। 11টার দিকে বরপক্ষ এলো। দেখতে দেখতে বিয়েটা হয়ে গেল। বিকেলে যাওয়ার সময় আপুর সে কি কান্না! ওর কান্নাতে আমারই চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আপুর সাথে আর ফাজলামি, ওকে জ্বালানো কিছুই করা হবে না, আর আম্মুর কাছে বিচার দেওয়া হবে না, আর আমাদের ঝগড়া করা দেখে আম্মু আর বকা দিবে না। এগুলো ভেবে অনেক কষ্ট হচ্ছে। আপু আমার কাছে এসে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্না করলো। আপুর চোখ মুছে বললাম, ওইটা নি, তোর দাদু কি মরলো নাকি যে এমনভাবে কান্নাকাটি করছিস? আমার কথা শুনে আপু হেসে দিয়েছে। হয়েছে আপু, অনেক কান্না করলি, সারা জীবন তো আর ওখানেই থেকে যাবি না, এখানে তো আসবি, তাই না? এত এত কান্না করার কি আছে? চল তোকে বিদায় দিয়ে আসি। আজকে থেকে শুধু এই বাড়ি আমার। কোথাও তুই একা একা থাকিস আর তোর সাথে ঝগড়া হবে না? তোর থেকেও তো সাংঘাতিক জিনিসকে বাসায় রেখে যাচ্ছিস, তোকে অনেক মিস করবো রে আপু। তারপর আপুকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে এলাম। সাথে আমার নানি গেল। তারপর আপুরা চলে গেল। আমি বাসায় চলে আসলাম। ভিতরে আসতেই ম্যাম বলল, আমি বাসায় চলে গেলাম। ওকে যাও। আর আগামীকাল আপুকে নিয়ে আসার জন্য যাবা নাকি? না একদিন শুধু কলেজ ছুটি নিয়েছো? ম্যাম অবাক হয়ে তাকিয়ে আছে। হয়তো তুমি করে বলেছি তাই। অমনভাবে দেখার কি আছে? তুমি করে বলছো তাই আর কি। আচ্ছা, তা যাই হোক, আমার আর ছুটি নেই। ওকে বুঝলাম। আচ্ছা যাও, সন্ধ্যা হয়ে গেছে। ম্যাম চলে গেল। বন্ধুরা আমার কাছে এলো। তারপর ওদের সাথে ছাদে এসে আড্ডা দিতে থাকলাম। নীলারোহী ওরাও বিদায় নিয়ে চলে গেল। বন্ধুরা আর কিছুক্ষণ থেকে ওরাও চলে গেল। পরের দিন কিছু মানুষ গিয়ে আবুকে নিয়ে আসলাম। পরের দিন ম্যামদের বাসার সামনে এলাম। ওনার কড়া নির্দেশ, ওনাকে নিয়ে যেতে হবে আর নিয়ে আসতে হবে। আর এটা আম্মুর কাছেও বলেছেন। তাই এসে দাঁড়িয়ে আছি। বাইকের কয়েকবার হর্ন দিলাম, তাও আসার কোনো নামগন্ধ নেই। বাইক থেকে নেমে যে দরজার কাছে এসেছি তখনই মহারানীর আসার সময় হলো। এতক্ষণ লাগে আসতে? তো কি হয়েছে? তোমার ওই সব আড্ডা দেওয়া হবে না, বুঝলে? দেখি আন্টি তাও আসছে, তাই সালাম দিলাম। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? সেদিন দেখা হলো, কিন্তু কাজের চাপে কারোর সাথে তেমন কথা বলা হয়নি। ওটা কোনো সমস্যা নয়। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই। তুই আর মেয়ে পাইসনি? আমার মেয়েটা কি পেয়েছিলি? আন্টি আমি চাইনি। আপনার মেয়ে আমার জীবন তেজপাতা করতে গিয়েছে। কিভাবে যে আমার আম্মুকে পটিয়েছে আল্লাহ জানেন। আর আপনারা কেন রাজি হলেন? আপনারা না রাজি হলেই তো হয়ে যেত। তাহলে এই ডেঞ্জারটাকে আমার সহ্য করতে হতো না। এখনই যেমনভাবে শাসাচ্ছে, না জানি সামনে কি হবে। আচ্ছা আন্টি, আপনি এত ভালো, এত শান্তশিষ্ট, কিন্তু আপনার ঘরে এমন মেয়ে কোথা থেকে আসলো? আমিও তো সেটাই ভাবছি। জামাই শাশুড়িতে এত কি কথা হচ্ছে শুনি? নিশ্চয়ই আমার নামে কিছুই বলছো। আর দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি আসো। আচ্ছা আন্টি আসি। তারপর আন্টি থেকে বিদায় নিয়ে বাইকে এসে উঠে পড়লাম। ম্যাম উঠে বসতেই চালাতে লাগলাম। আন্টি ফ্রেন্ডলি টাইপের, আগে থেকেই ওই ফ্রেন্ডের মতো কথা হয়। সে যাই হোক, কিন্তু এর এই 2 বছরের মধ্যে কেমন হলো যে আমাকে ভালোবাসতে গেল? সব রাগ ইগো বা কোথায় গেল আল্লাহ জানেন। চুপচাপ বাইক চালাচ্ছি। ম্যাম শুধু কাঁধে হাত রেখেছে এবং একটু দ্রুত বজায় রেখেই বসেছে। মান সম্মানের বিষয় যতই হোক, কলেজের ম্যাডাম বলে কথা। 5 মিনিট পর কলেজে চলে এলাম। ভিতরে এসে বাইক সাইড করতেই ম্যাম নেমে গেল আর আমিও নেমে একসাথে হাঁটতে লাগলাম। অনেকেই কেমন করে যেন তাকিয়ে আছে, বুঝলাম না এমনভাবে তাকানোর কি আছে। আচ্ছা তুমি যাও, আমি বন্ধুদের কাছে যাই। যদি ওই ডাইনি দুটার সাথে বেশি লুতুপুতু করতে দেখি, তাহলে তোমার হাড় একটাও আস্ত রাখবো না। তাহলে তোমাকে কোলে নেবে কে, আদর করবে কে? আচ্ছা ম্যাডাম, শুধু তো ওরা ফ্রেন্ড, আর ওদের থেকে অমনভাবে বসে কথা বলবো না, যথেষ্ট পরিমাণে দ্রুত বজায় রাখবো। আর তোমার আপন ননদের থেকেও।
আচ্ছা ঠিক আছে যাও, এগুলো এখনও ভুলিনি দেখছি। ম্যাম চলে যেতেই বন্ধুদের কাছে এসে রকির পাশে বসলাম। কিরে, তোদের অবস্থা কেমন? ভালো ভালো, কিন্তু তোর অবস্থা ভালো সেটা দেখে বোঝা যাচ্ছে আজকে কেউ নেই বলে। জানি তোরা আজকে মজা নিবি, নে নে, কোনো সমস্যায় প্রবলেমই নেই। আর বইন, তোদের কাছে হাত জোর করে বলছি, তোরা দুজন এমন কিছু করিস না যাতে করে এ বয়সে ম্যাম আর আম্মুর কাছে মাইর খেতে হয়। আমরা আবার তোর কোন পাকা ধানে মই দিই শুনি? এই যে তোরা দুজন আমার পাশে বসিস, বসে বা পাশে দাঁড়িয়ে কথা বলিস, এটা একদম সহ্য করতে পারি না। আর আম্মুকেও সব কিছু বলে দিচ্ছে। তাহলে তোর দুর্বল জায়গায় খুঁজে পেয়েছি। এখন তোর কি অবস্থা হবে ভাবতে থাক। তুই আমাদের অনেক জ্বালিয়েছিস। না দোস্ত, এমন কিছুই করিস না, ক্ষমা কর আমাকে। হুম, হবে না। নীলা, ওকে ধর। আজকে ওর একদিনকে আমাদের যতদিন লাগে। দেখ ভাই, সুযোগের সদ্ব্যবহার কিন্তু আমিও করতে পারি। সব কিছু বাদ দিয়ে এখন ক্যান্টিনে চল, তারপর হবে তোর সুন্নতে খাতনা। হ্যাঁ, আজকে বেশি টাকা পয়সা নিয়ে আসিনি, অন্য কোনো দিন হবে। হুম, হবে না, আজকে দিতে হবে এবং এখন। মিথ্যা বলিস কি জন্য? তোর কাছে টাকা আছে অত কিছু। মিথ্যা বলিস কি জন্য? তোর কাছে টাকা আছে, অত কিছু বাদ দিয়ে রেস্টুরেন্টে চল। আজকে ট্রিট দিবি মানে আজকে দিবি? সত্যি বলছি, আমার কাছে টাকা নেই। এগুলো বললে শুনছি না। আচ্ছা, টিফিন পিরিয়ডে নিস, এখন তো ক্লাসের সময় হতে চললো। সেটা ঠিক আছে, ওটা তোর আপুর ননদ না? মনে তো হচ্ছে ওই মেয়েটা এই দিকেই আসছে। মনে তো হচ্ছে, এদিকে কেন বা আসছে আল্লাহ জানেন। নিশাত আমাদের কাছে এলো, এসে বলল, কেমন আছো? আঙ্কেল আন্টি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। তোমার বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। হাবি কেমন আছে? আপুও ভালো আছে। এগুলো আমার ফ্রেন্ড। উপস, বিয়ের দিন তো মনে হয় পরিচিত হয়েছ। আচ্ছা, তোমার ফোন নাম্বার দাও তো। ও, সিঙ্গেল নেই, থাকলে দিতে বলতাম। বরং আমারটাই নাও, আমি সিঙ্গেল আছি। ঠিক বুঝলাম না। আর রিলেশন করার জন্যই কি ফোন নাম্বার নেইছো? ঠিক তা নয়, কিন্তু ওর বউ জানলে ওকে কেলানি দিবে। চুপ যা তো। আচ্ছা নাও। তারপর নিশাতকে নাম্বার দিলাম। ওকে। তারপর নিশাত ওর ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দিল। আচ্ছা, তোমার বান্ধবীদের কেউ সিঙ্গেল নেই না? মানে আমার এই দুইটা ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছাড়া এতিম হয়ে আছে, তাই আর কি। বলো বলো, কে কে সিঙ্গেল আছে আর নাম্বারগুলো দিয়ে যাও। ওদের আর এই অবস্থা দেখতে ভালো লাগে না। কেমন গার্লফ্রেন্ড ছাড়া ওদের এতিম এতিম মনে হয়। সুযোগ বুঝে মজা নিয়ে নিলি তো, সময় আমারও অবশ্যই আসবে। এই এই, দুজনই সিঙ্গেল, শুধু আমার কানের কাছে বয়ফ্রেন্ড খুঁজে দে করে। আহা, তা ঠিক আছে, তুমি সিঙ্গেল আছো কিনা বলো। না গো ভাইয়া, আমার বিয়ে অনেক আগেই হয়ে গেছে। আহা, দিল তো কুচি করে মনটা ভেঙে। তোর কপালে গার্লফ্রেন্ড নাইরি পাগলা। দেখ, তোকে পছন্দ হয়নি তাই নিজেকে বিবাহিত দাবি করলো। ও মিথ্যা বলছে, ওর বিয়ে হয়নি। বিয়ে হলে তো অবশ্যই আপু বলতো এবং তোমার পরকে দেখতাম, তাই না? হ্যাঁ, তবে বয়ফ্রেন্ড থাকলে থাকতে পারে। নিশাতের ফ্রেন্ডের ভিতর থেকে একজন বলল যে ও সিঙ্গেল আছে। দেখ, তোকে পছন্দ হয়নি তাই নিজেকে বিবাহিত বলে দাবি করলো। কি কুত্তার মতো চেহারা রে, যে তোকে কোনো মেয়ে পছন্দই করে না। ও হ্যালো, শোনো, আমি হলাম হীরার টুকরো। সবাই আমাকে কেনার সমর্থন রাখে না, আর যাদের পিছনে ঘুরঘুর করে ওরা হচ্ছে মাছের বাজারে মাছ, বুঝেছিস? আহা শোনা গো আমার। আমরা অনেক দামি হীরার টুকরো, তাই আমাদের কাছে এখন পর্যন্ত উপযুক্ত কোনো ক্রেতা আসেনি। আচ্ছা, আমরা গেলাম।
নিশাত আর ওর বান্ধবীরা চলে গেল। আমরা উঠে ক্লাসে চলে এলাম। দুপুরে ক্যান্টিনে সবাই মিলে ধরে নিয়ে এলো। সত্যি বলতে আমার কাছে বেশি টাকা নেই, তাই ম্যামকে মেসেজ দিয়ে ক্যান্টিনে ডাকলাম। কয়েক মিনিট পর এলো। তোরা খা, আমি ম্যামের কাছ থেকে আসছি। আমি উঠে ম্যামের কাছে এলাম। আমাকে কিছু টাকা দাও তো, আমার কাছে বেশি টাকা নেই। জোর করে ধরে নিয়ে আসলো, ট্রিট নিবে তাই। তুমি কিছু টাকা আমাকে দাও, না হলে আমি একদম ফেসে যাব। কত টাকা লাগবে শুনি? 2000 মতো দাও, আগামীকাল দিয়ে দিব। তাহলে দিব না, আমি গেলাম। কেন কেন? আমি কি তোমাকে টাকা ফেরত দিতে বলেছি? আচ্ছা ঠিক আছে, নিবানা তো নিবানা, কিন্তু এখন দাও। তারপর ম্যাম টাকা দিল। আচ্ছা তুমিও চলো, ট্রিট নিবা। কিসের ট্রিট? এই যে আমার রিলেশান, দেন বিয়ের তারিখ পর্যন্ত ঠিক হবে তাই আর কি। আমার কথা শুনে হেসে দিল। আচ্ছা যাও তাহলে। এতে হবে না, আরও লাগবে। লাগবে না। ম্যাম চলে গেল। আমি ওদের কাছে চলে এলাম। এসে ওদের সাথে যোগ দিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে বিল দিয়ে ক্লাসে চলে এলাম। বাসায় যাওয়ার সময় বাইক নিয়ে ম্যামকে দেখে ওনার কাছে গেলাম। দেখি চোখে পানি। এই তোমার কি হয়েছে? চোখে পানি কির জন্য? কেউ কিছু বলেছে? হাতের ইশারা করে কিছু ছেলে বসে আছে, ওদের দিকে দেখিয়ে দিল। বুঝতে বাকি নেই। বাইক সাইডে রেখে দাঁড়াতেই রকি আর সাজিদ এসে বলল, কি হয়েছে? দাঁড়ালি কি জন্য? ম্যাম, আপনার চোখে পানি কি জন্য? কি হয়েছে? হাতের ইশারায় ছেলেগুলোকে দেখে বললাম, ওই কুত্তার বাচ্চাগুলো কিছু বলেছে অথবা বাজে ব্যবহার করেছে। আমার কথা শুনে সাজিদার রকিও বাইক দাঁড় করিয়ে বলল, চল ওদের কাছে। ম্যাম চলেন। আমি ম্যামের হাত ধরে টানতে টানতে ওদের কাছে নিয়ে গিয়ে বললাম, তোদের ভিতরে ম্যামকে কে কি বলেছিস? দেখি ওদের ভিতরে আমাদের কলেজের সভাপতির ছেলেও আছে, আমাদের থেকে এক ব্যাচ জুনিয়র। কোথায়? কে কি বলেছে? যে যাই বলে থাক, ম্যামের কাছে মাপ চেয়ে নে, নাহলে এর ফল কিন্তু ভালো হবে না। আরে ভাইয়া, কে কি বলবে? আমরা কিছু বলিনি। ভালোভাবে বলছি, মাপ চেয়ে নে। কে কে কি বলেছিস তার জন্য মাপ চেয়ে নে। শেষবারের মতো বলছি, মাপ চেয়ে নে। কিন্তু কেউ কিছু রেসপন্স করছে না। শুনলি না তো আমার কথা? এবার দেখ তোদের প্রত্যেকটার কী অবস্থা করছি। সহবর্তী ছেলেকে ধরে 2 গালে 2টা থাপ্পড়, তারপর গলা ধরে ওকে ফেলে দিয়ে ওর বন্ধুদের মারতে শুরু করলাম। একসময় ওরা 4 জন মিলে ম্যামের পায়ের কাছে পড়ে গেল। ম্যাম, আমাদের মাফ করে দেন, আমাদের ভুল হয়ে গেছে। তোদের ভালো করে বললাম, কিন্তু তোরা শুনলি না। দাঁড়া, তোদের এমন অবস্থা করব যে মেয়েদের কিছু বলার সাহস পাবি না। কোমর থেকে বেল্ট বের করতে লাগলাম, তখন ম্যাম এসে আমার হাত ধরে নিল। ছাড়ো, ওদের এমন অবস্থা করব যেন কোনো মেয়েকে কিছু বলা তো দূরে থাক, চোখ তুলে তাকানোর সাহসও পাবে না। আর কিছু বলতে হবে না, মারতেও হবে না। আচ্ছা তোমরা যাও, মাফ করে দিয়েছি। চারপাশে অনেক স্টুডেন্ট জমা হয়ে গেছে। ওদের সাহস কত বড়, আমার বউটাকে কিছু বলে। আকাশ, কি হয়েছে? ওদের মারলা কেন? ম্যামকে নিয়ে বাজে কমেন্ট করে, ওদের সাহস কত। কিন্তু ওদের যে মারলা, সভাপতি কিছু বলবে না? লোক হিসাবে তো সভাপতি ভালো মানুষ না। কিন্তু স্যার, তাই বলে কি যাকে যাতা বলবে? আর যা হবে আগামীকাল দেখা যাবে। কিন্তু আকাশ, তুমি ইরাকে বউ বললে মনে হচ্ছে। স্যারের কথা শুনে মাথা চুলকাতে চুলকাতে বললাম, না আসলে হয়ে আর কি হব বউ। ও আচ্ছা, বুঝলাম। কংগ্রাচুলেশন। আগামীকাল কলেজে দেখো কি হয়। জি স্যার। স্যার মুচকি এসে চলে গেল। আমি ম্যামের হাত ধরে টানতে টানতে বাইকের কাছে এসে উঠে পড়লাম। ম্যাম উঠতেই চালাতে লাগলাম। দেখলাম নিশাত কেমন করে যেন তাকিয়ে আছে। পিছনে রকিয়ার সাজিদ ওদের বাইক নিয়ে আসছে। একটু পরে ওদের বাসার দিকে চলে গেল, আর আমি ম্যামকে নিয়ে ম্যামের বাসার সামনে এলাম। নামো এবার। আমার কথা শুনে নেমে গেল। এখনও এমনভাবে মুখ ভার করে থাকবে নাকি? আরে না, ভয় হচ্ছে আগামীকাল কি হবে। কিছুই হবে না। তেমন কিছু হলে হয় কলেজ ছাড়তে হবে, এর থেকে বেশি কিছু হবে না। ওগুলো নিয়ে তোমার চিন্তা করতে হবে না। এখন বাসায় যাও আর একটা কিস দাও। কেউ দেখে নেবে, এখন হবে না। আচ্ছা ঠিক আছে, লাগবে না। হেলমেট পরতে যাব, তখন ইরাপু একটা কিস দিয়ে চলে গেল। আরে শোনো, আমি একটা দিই।
দিতে হবে না বিয়ের পর? মুচকি এসে হেলমেট পরে তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। মনে হচ্ছে কেউ জোরে ধরে শুয়ে আছে। চোখ খুলে দেখি ম্যাম। ওই, এটা কেমন হলো? আসলে কখন? ওই তো এখনই দেখলাম তোমার আপু তার বরের সাথে শান্তির ঘুম দিচ্ছে, তাই আমিও ভাবলাম একটু আমিও ঘুমিয়ে নিই। আহা শোনাকো আমার, বিয়ের আগে এসব আমও দেখেনি তোমাকে। আর কত বাজে বাসায় আসছো আমাদের? এটাও আমার বাসা, এখানে আসতে হলে কি সময় দেখে আসতে হবে নাকি? যখন মন চাইবে তখন আসবো। কিন্তু এমনভাবে শুয়ে থাকতে দেখলে কেউ কিছু বলবে না? উঠো। দরজাটা আটকানো আছে, আর আম্মুকে বলেই আসছে আমি আপনার ছেলের রুমে গেলাম। তাই নাকি? আসো শোনা, তাহলে কাছে আসো, বাসরটা সেরে নি। শখ কত! দেখো কত আছে, ধরে কাছে টেনে নিয়ে একদম কাছে এনে বললাম, এখন কি হবে ভাবতে পারছো? এখন কিচ্ছু হবে না, ছাড়ো তুমি। এই একদম ভালো হচ্ছে না, কিন্তু একদম ভালো হচ্ছে না। হয়ে খাতে খুঁতে দিও না। এরা হাসতে হাসতে অবস্থা খারাপ, শব্দ করে হাসছে। আমি তাড়াতাড়ি মুখ চেপে ধরে বললাম, এত কাতুকুতু আছে? হাত থেকে মুখ সরিয়ে নিতেই বলল, অনেক আছে, আর দিও না, নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা তোমার খাতে খুঁতে আছে? আগে না। আচ্ছা ঠিক আছে, বিয়ে না করেই এসে পাশে শুয়ে পড়েছে, এটা ঠিক নয়। উঠো উঠো। তো আশা কি জন্য হলো শুনি? তোমার আপুর সাথে দেখা করতে, কিন্তু ও তো ওঠেনি। বাইরে থেকে আপুর কণ্ঠ আসছে, মনে হচ্ছে উঠে গেছে। যাও। উঠতে যাবে তখন হাত ধরে শুয়ে দিলাম। কিছু বলার আগেই ঠোঁটের উপর একটা কিস দিলাম। যাও এবার উঠো। এমনভাবে তাকিয়ে থাকার কি আছে শুনি? আচ্ছা আসো, বুকে আসো। আগে জি না, একবার রাখলে তখন দেখা গেছে উঠতেই মন চাইবে না। আমি গেলাম, তুমি শুয়েই থাকো। ম্যাম উঠে ঠিকঠাক হয়ে উঠে চলে গেল। আমি অমনভাবে শুয়ে থাকলাম। ম্যাম বাইরে গিয়ে দেখে আপু ভাইয়া আম্মু বসে বসে কথা বলছে। আপু ম্যামকে দেখে বলল, আম্মু, এটা কিন্তু ঠিক হচ্ছে না। হয় বিয়ে দিয়ে দাও, না হলে এমনভাবে চলতে দিবে না। কেমন আমার ছোট ভাইটার ওপর জুলুম করছে। ইরা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। দাঁড়িয়ে না থেকে বসো। ভাইয়ার কথা শুনে ম্যাম আপুর পাশে বসলো। বসতে বসতে বলল, এমনভাবে বাসায় আসিস, লোকে কি বলবে? এটা এখন তোর বাসা না যে কখন আসতে হবে আর কখন হবে না শিখতে হবে, তাই না আম্মু? বাহ, ভালোই তো। বাবার আব্বুকে সাক্ষী রাখা হচ্ছে, ভালো ভালো। রাখবো না মানে? এটা আমারও আম্মু। যা যা তোর বাড়ি যা, এখানে কি আর থাকবি কতদিন শুনিস? পরে সাবানা, এখন এটা তোর বাড়িই হয়ে গেল। আগেই বাসায় বউ হয়ে আয়, তারপর বলিস। কি হয়েছে? এমনভাবে ঝগড়া করা হচ্ছে কেন? আব্বু আম্মু ঠিক বলেছে, তুমি আঙ্কেল আন্টির সাথে কথা বলো। আচ্ছা ঠিক আছে, কথা বলবো। আচ্ছা বল, কেমন আছিস? আসছিস কখন? আলহামদুলিল্লাহ ভালো। আর আসা খুব বেশি সময় হয়নি, এই 10 থেকে 15 মিনিট হলো। আম্মু উঠে চলে গেল। ওরা ওদের মতো কথা বলছে। আমি উঠে ফ্রেশ হয়ে বাইকের চাবি নিয়ে বাইরে এলাম। বাইরে আসতে বললাম, ভাইয়া চলেন বাইরে থেকে আড্ডা দিয়ে আসি। আচ্ছা চলো। বাসায় বসে থাকতে থাকতে বোরিং হয়ে গিয়েছি, একটু ওয়েট করো, চেঞ্জ করে আসি। ওকে যান। আব্বু কিছু টাকা দেন, যদিও আজকে দুলা ভাইয়ের পকেট ফাঁকা করব। কেন, তোর কাছে টাকা শেষ হয়ে গেছে? বেশি নাই, টাকা দেন। আব্বু টাকা বের করে 1000-2 মতো দিল। আর এদিকে ভাইয়া চলে এসেছে, তাই ভাইয়াকে নিয়ে বেরিয়ে পড়লাম। তারপর বন্ধুদের কাছে চলে এলাম। আসতেই, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। তোমরা দুজন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা বসেন, আড্ডা দিই। তারপর আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরে এলাম। রুমে এসে শুয়ে পড়লাম। বলে এসেছি কিছু খাবো না, কারণ বাইরে থেকে খেয়ে এসেছি। আমার ম্যামকে ফোন দিলাম।
কিন্তু রিসিভ করলো না, হয়তো ব্যস্ত আছে। তাই উঠে এসে পড়তে বসলাম। পড়ছি, তখন ফোন বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি আননোন নাম্বার থেকে ফোন এসেছে। রিসিভ করতেই ওপাশ থেকে বলল, হ্যালো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনি কে? চিনতে পারছো না? না, কে আপনি? পরিচয় দেন, না হলে কল কাটলাম। না, আমি নিশাদ। ওহ, তুমি কেমন আছো? এই তো ভালো। কি করছো? পড়ছিলাম, দেখি ফোন ভাইব্রেট হচ্ছে। ফোনের দিকে তাকিয়ে দেখি ম্যাম ফোন দিচ্ছে। আচ্ছা, তোমার সাথে পরে কথা বলবো। ম্যাম ফোন দিচ্ছে। নিশাতের উত্তর না শোনার আগেই ফোন কেটে ম্যামের ফোন রিসিভ করলাম। বলো, কি করছো? কার সাথে কথা বলছিলে শুনি? আপু ননদ ফোন দিয়েছিল, তাই কথা বলছিলাম। তুমি কি করো? আগে বলো, ওই ডাইনির সাথে কি কথা হচ্ছিল? কথা বলতে পেয়েছি কোথায়? তার আগে তো তুমি ফোন দিয়েছো, তাই ওখানে কেটে তোমারটা রিসিভ করলাম। তুমি ফোন রিসিভ করনি কেন? আমার সাথে রান্নাঘরে ছিলাম, পায়েস বানিয়েছি, এসে খেয়ে যাও। না গো, পেট ভর্তি, বাইরে থেকে অনেক কিছু খেয়ে এসেছি। ওকে, শুনলাম। কি করছো? বসে আছি, তুমি? শুয়ে আছি। হাই মিস ইউ। আর আব্বু নাকি আগামীকাল আমাদের বাসায় আসবে? বাহ, ভালোই তো। তারপর ম্যামের সাথে কথা বলতে বলতে অনেক সময় চলে গেল, আর পড়াশোনা করা হলো। তারপর কথা বলা শেষ করে দিলাম ঘুম। পরের দিন ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাস্তা করে আসতে দেখি ম্যাম দাঁড়িয়ে আছে। দাঁড়াতেই উঠে বসলো। তারপর কলেজে চলে এলাম। ম্যাম ওনার অফিসে চলে গেল। কলেজে আসতে শুনলাম নাকি সভাপতি এসেছে আর মিটিং ডেকেছে। বন্ধুরা বসে আছি, তখন পিয়ন এসে বলল আমাকে নাকি ডেকেছে। আচ্ছা থাক, আমি গেলাম, দেখি কি হয়েছে। চলো আমরাও যাব। চল। তারপর বন্ধুরা মিলে মিটিং রুমে এলাম। দেখি অনেক শিক্ষক, আরও কিছু লোকজন, সভাপতি সাহেব আর ওনার ছেলে আর ওর বন্ধুরা আছে। সালাম দিয়ে ভিতরে ঢুকলাম। প্রিন্সিপাল স্যারকে উদ্দেশ্য করে বললাম, স্যার, আমাদের অপরাধ কি? এই কলেজে থাকার ইচ্ছা মনে হয় নেই। তোমার সাহস কি করে হয় আমার ছেলে আর ওর বন্ধুদের মারার? ওদের সাহস কি করে হয় ম্যামকে বাজে কমেন্ট করার? কি বলেছে শুনি? আর বলেছে তুমি মারার কে? ম্যাম এসে প্রিন্সিপালকে অভিযোগ করবে, প্রিন্সিপাল ব্যবস্থা নেবে, অথবা প্রিন্সিপাল আমাকে বলবে তুমি মারার কে? ম্যাম হবু বউ আমার, আমাদের কিছুদিনের মধ্যে বিয়ে হবে। আমি ওদের কাছে গিয়ে বললাম যেন ম্যামের কাছে মাপ চাই। বারবার বললাম, কিন্তু শুনিনি। যদি তখন মাপ চেয়ে নিত তাহলে করতাম না, কিন্তু শুনিনি। আর ওদের সাহস কী করে হয় আমার হবু বউকে কিছু বলার? এবার তো তেমন কিছু বলিনি। এর পরের বার যদি কিছু বলে তাহলে জ্যান্ত মাটি নিচে পুঁতে রেখে দিব। আমার কথা শুনে সব স্যারদের কানাঘোষা শুরু হয়ে গেছে। সভাপতি সাহেব সবাইকে চুপ করতে বলে বলল, বুঝলাম, আর আমার ছেলের কাছে মাপ চেয়ে নাও এবং এখান থেকে যাও। মাপ চাইবো মানে? আমি কেন মাপ চাইবো? আমি কোনো মাপ চাইতে পারবো না। এই কলেজে থাকতে চাইলে মাপ চাও, না হলে এই কলেজ থেকে টিসি দিয়ে বের করে দিব। আর এমন ব্যবস্থা করব যেন আশেপাশের কলেজেও ভর্তি হতে না পারো। হোয়াট? আমি কখনো ওদের কাছে মাপ চাইবো না। আর যদি এমন হয়ে থাকে তাহলে বাধ্য হব সব স্টুডেন্টকে এক জায়গায় জমা করে আন্দোলন করতে। আর বেশি বাড়াবাড়ি করবেন না। আপনি সভাপতি বলে যা ইচ্ছা তাই করবেন, সেটা কখনো হবে না। তোমার সাহস কি করে হয় আমাকে হুমকি দেওয়ার? প্রিন্সিপাল সাহেব, আপনি ওকে টিসি দিয়ে বের করে দিন। বাড়াবাড়ি করবেন না, যদি করেন তাহলে এর ফল ভালো হবে না। প্রিন্সিপাল সাহেব, ওকে টিসি দিয়ে বের করেন, না হলে আমি অন্য ব্যবস্থা করব। আমার ছেলের গায়ে হাত দেওয়ার ফল ওকে দেখাবো। দেখি আব্বু আর ম্যামের আব্বুও চলে এসেছে। ওনাদের আবার কে ডাকলো? নিশ্চিত মইনুল স্যার, না হলে বন্ধুরা আব্বু আর আঙ্কেল সালাম দিয়ে ভিতরে এলো। প্রিন্সিপাল স্যার বসতে বললেন। তারপর আব্বু আর আঙ্কেল বসলেন। আমার ছেলেকে কি জন্য এই কলেজ থেকে বের করা হবে শুনি? আমাকে কি জন্য ডাকা হয়েছে? ইরামা, কি হয়েছে? আমি বলছিলাম আপনার মেয়েকে নিয়ে এই সমস্যা। বুঝলাম স্যার, আমি তো এখানে ভুল কিছু দেখতে পাচ্ছি না। ওদের যে আর কিছু করেনি এটাতে অনেক। আর আপনি কি বলছেন? আকাশকে কলেজ থেকে টিসি দিয়ে বের করবেন? আমাকে এমন কিছু করতে বাধ্য করবেন না যেন এর ফল আপনার জন্য ভয়ঙ্কর হয়।
আঙ্কেল সভাপতিকে কথাগুলো উদ্দেশ্য করে বলল। সবাই প্রায় নীরব হয়ে আছে আর স্যারদের ভিতরে কানাঘোষা চলছে। প্রিন্সিপাল স্যার সবাইকে চুপ করতে বললেন। আঙ্কেল আবারও বললেন, আশা করি এই বিষয়ে নিয়ে আর কোনো কথা বলবেন না, আর এটা এখানে ডিসমিস করেন। প্রিন্সিপাল স্যার, এটা তাহলে এখানেই শেষ করেন। তারপর ওখানে সব কিছু শেষ হলো। একে একে সবাই বেরিয়ে এলো। বাইরে এসে বন্ধুরা দাঁড়িয়ে আছি। আমাদের দেখে আঙ্কেল আর আব্বু এলেন। আপনাদের কে বলেছে? আমি আঙ্কেলকে ফোন দিয়েছিলাম আর আঙ্কেলকে বলেছিলাম যেন আঙ্কেল ম্যামের আব্বুকে নিয়ে আসে। ধন্যবাদ বাবা ডাকার জন্য। আর এমন কিছু হয়েছে আমাদের বলবো না? আসলে আঙ্কেল বিষয়টা এত দূর গড়িয়ে যাবে বুঝতে পারিনি। আচ্ছা যা হয়েছে হয়েছে, ওগুলো বাদ দাও। যাও এখন সবাই ক্লাসে যাও। জি আঙ্কেল। আব্বু আর আঙ্কেল চলে গেল। আমরা ক্লাসে চলে এলাম। দুপুরে বাসায় এসে ফ্রেশ হয়ে খেতে বসলাম। তখন আম্মু বলল, কলেজে এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তুই কিছুই বললি না। আমি কি জানতাম নাকি এত দূর পর্যন্ত চলে যাবে? যা হয়েছে হয়েছে, ওগুলো বাদ দাও। আপুরা কখন গেছে? সকালেই চলে গেছে। বললাম বিকেলে যেতে, কিন্তু শুনলো না। আর ইরার আব্বুর সাথে কথা পাকা হয়ে গেছে, শুক্রবার বিয়ে। হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে গেল না? না ঠিক আছে। আর এই শুক্রবার তো না, তারপরে শুক্রবার। তোরা তোদের মতো প্রিপারেশন নে, আমরা আমাদের মতো নিচ্ছি। ভাবছিলাম খুব বড় সড় অনুষ্ঠান করব না, কিন্তু এরা আব্বু বলছে একমত নিয়ে অনেক বড় অনুষ্ঠান করবে। যাকগে, ওইসব বাদ দাও। মোহরানা কত করেছে? 1 লাখ করেছে। ভাবলাম হয়তো 10 লাখ করে বসবেন, বর্তমানে যা চলছে। কিন্তু সেই সব কিছুই বলেন নাই, উনি নিজে থেকেই 1 লাখ বলেছেন। ও ভালোই তো। নগদ দিয়ে দিবে নাকি? ওটাই। তারপর খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। ভাবলাম ম্যামকে ফোন দিব, কিন্তু না, থাক, এখন নয়। শুয়ে থাকতে থাকতে কবে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখি ফোন বাজছে। এসে দেখি ম্যাম ফোন দিয়েছে। তাড়াতাড়ি রিসিভ করতে ওপাশ থেকে বলল, কি করো? এতক্ষণ লাগে ফোন রিসিভ করতে? ওয়াশরুমে গেছিলাম। তুমি কি করছো? বসে আছি। শোনো না, ঘুরতে বের হব, এসে নিয়ে যাও না। কোথায় যাওয়া শুনি? আর কদিন পর বিয়ে। আর এখন যদি এমনভাবে ঘোরাঘুরি করি তাহলে পাড়া প্রতিবেশী কি বলবে? আরে ধুর, কে কি বললো দেখে লাভ আছে? এই তুমি ম্যাম হয়ে কথা বলছো? আমরা সামাজিক জীব। বিয়ের পর যেখানে ঘুরতে যাইবা সেখানে নিয়ে যাব। এখন কিছু আবদার করো না। তুমি আসবা কিনা বলো। ওকে ওকে, আসছি। তুমি রেডি হয়ে থাকো। আচ্ছা, রাখলাম। তারপর ফোন কেটে দিয়ে রেডি হয়ে চলে এলাম। এসে দেখি দাঁড়িয়ে আছে। আমি দাঁড়াতেই উঠে বসলো। তারপর দুজনে ঘুরতে ঘুরতে একটা জায়গায় এলাম। প্লেসটা অনেক সুন্দর। ওখানে ঘুরে সন্ধ্যায় বাসায় এলাম। এমনভাবে দেখতে দেখতে 9 দিন চলে গেল। আগামীকাল বিয়ে। ভাবা যায় রাতে বন্ধুরা, তারপর ভাইয়া এবং আরও কাজিনগুলো আড্ডা দিচ্ছি। অনেক হাসি মজা হচ্ছে। এমনভাবে আড্ডা দিতে অনেক রাত হয়ে গেল। তাই ঘুমাতে চলে এসেছি। পরের দিন যথারীতি বরযাত্রী নিয়ে ম্যামদের বাসায় এলাম। তারপর দেখতে দেখতে বিয়েটাও হয়ে গেল। তারপর বউ নিয়ে বাসায় চলে আসলাম। রাতে সাথে বন্ধুরা দাঁড়িয়ে কথা বলছি। শালারা এটা ওটা বলছে। দুলাভাইও কম না, উনি অনেক কিছু বলছে। আমি শুধু মাথা নাড়িয়ে যাচ্ছি। পিছন থেকে আপুর কণ্ঠ এলো। তাই সবাই পিছনে ফিরে তাকাতেই আপু বলল, এই কয়টা বাজে খেয়াল আছে? আর তোমরাই কেমন ওকে নিয়ে বসে আছো? আরে বুঝতেই তো পারছো, শালাবাবুকে টিপস দিচ্ছি। আমি কিছু বুঝলাম না। বলে তোমার মান সম্মান নিয়ে টানাটানি পড়বে তাই? সে যাই হোক, অনেক হয়েছে, এবার রুমে যাও। তারপর উঠে নিচে আসতেই, রুমের সামনে আসতেই বন্ধুরা আর দুলাভাই দিল বাধা। এটা কেমন হলো? আমার থেকে কতটি নিয়েছো মনে নেই বুঝি? কত টাকা দিয়ে ফুল কিনে বাসজ্য সাজিয়েছো তা ঠিক নেই। কিছু তো দেয়া লাগবে শালাবাবু। বাপের টাকা দিয়ে বিয়ে করলাম, না করি চাকরি, না কোনো কাজ করি,
আমার কাছে কোথা থেকে টাকা আসবে শুনি? আমার কাছে টাকা নেই। ওটা বললে তো হবে না। আপু দেখ না, আমি টাকা কোথায় পাবো বলতো? আমি কি কোনো জব করি না কোনো কাজ করি? আমি টাকা দিয়ে দিব, তোমরা ওকে যেতে দাও। চাবি দেন। ভাইয়ের কাছ থেকে চাবি নিয়ে ওদের মুখের উপর দরজা জোরে করে লাগিয়ে দিলাম। ম্যাম উঠে এসে সালাম করতে গেলে আগে ধরে ঘুরিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, অনেক ভালোবাসি ম্যাম আপনাকে। কথাগুলো ইস, অনেক মানে অনেক, যতটা কেউ কাউকে ভালোবাসলে সারাক্ষণ মিস করে ততটাই। আচ্ছা তা যাই হোক, অজু করে নামাজ পড়ে না হয় বাকি ভালোবাসাটা প্রকাশ করি। লজ্জা করে না বুঝি? ওরে আমার লজ্জাবতী রে। আচ্ছা চলো নামাজ পড়ে নিই। তারপর দুজনে উঁচু করে এসে নামাজ পড়ে নিলাম। তারপর ওরে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। তারপর আস্তে আস্তে পাঞ্জাবি খুলে ম্যামের উপর শুয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিয়ে ইচ্ছে মতো চুষতে শুরু করলাম। তারপর আস্তে আস্তে শাড়িটা খুলতে লাগলাম। তারপর থাক, বাকিটা ইতিহাস। পরের দিন সকালে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি লুঙ্গি ভেজা। লুঙ্গি ভেজলো কীভাবে? আর আমার ম্যাম্বো কোথায়? তার মানে এতক্ষণ স্বপ্ন ছিল। মাম্মি বিয়ে করব। আর কতদিন এমনভাবে চলবে? বিয়ে করব, আম্মা গো বিয়ে করব। এখন গোসল করা লাগবে। যাই গোসল করে আসি। আর আপনারাও যান। গল্পটা এখানে শেষ করলাম। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।